আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুভ সন্ধ্যা। সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিকঠাক আছে না, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আহ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আহ, অসুস্থ নাকি? হ্যাঁ, একটু সর্দি কাশি আর কি, সিজনাল ফ্লু। আচ্ছা, সবকিছু ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উম্মে ফাতেমা এবং দেখতে পাচ্ছি তন্নি, তামান্না আলম তন্নি আমাদের সাথে যুক্ত হয়েছেন। উম্মে সাজু, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে। জিনাত তানি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটু সিজনাল ফ্লুর কারণে একটু সর্দি কাশি সবগুলো একসাথে শুরু শুরু হয়েছে আর কি। আচ্ছা, নাজমুন খানম, ওয়ালাইকুম সালাম। মাহমুদুল হাসান, সবকিছু ওকে। আবু সুফিয়ান, আচ্ছা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে আপনারা পরীক্ষা কি আদৌ দিতে পারতেছেন না? কিরকম সমস্যাটা কিরকম? যেমন অলরেডি আজকে কিন্তু 37 জন পরীক্ষা দিতে পারছে। তা বাকিরা কি ইন্টেনশনালি অ্যাভয়েড করতেছেন, মানে পরীক্ষা দিচ্ছেন না, নাকি আসলেই আপনারা সামনে কোনো পরীক্ষা টরীক্ষা দিবেন না, কিরকম? মানে লাইফে এরকম অনীহা প্রকাশ করছেন কেন, আমি তো বুঝতেছি না। এটা আরেকটা বিষয় হচ্ছে, আরো 6 থেকে 7 জনের রেজাল্ট অ্যাড হয় নাই, অর্থাৎ জিরো দেখাচ্ছে। এটা কেন বলেন? এটা কেন এমন দেখাচ্ছে? এক্সাম দিছি ভাই, হ্যাঁ, আপনারা যারা দিচ্ছেন তাদের না, ম্যাক্সিমাম কিন্তু এক্সাম দিচ্ছে না, এটা রিজনটা কি বলেন তো? আচ্ছা দাঁড়ান, এটা আমি কালকেই ফাইন্ড আউট করব। আচ্ছা, যাই হোক, আহ আশা করি সবাই ভালো আছেন, পড়াশোনা করতেছেন, আমরা এটা আশা করতে পারি, কারণ পড়াশোনা না করা ছাড়া। নীলুফা ইয়াসমিন, ওয়ালাইকুম সালাম। না, আমি বুঝতে পারছি না কিভাবে পরীক্ষা দিব। না, আপনি বুঝিয়েন, আপনি 2025 সালের পরে বুঝিয়েন, ঠিক আছে উম্মে ফাতেমা? আপনার বুঝতে হবে না। এরপর হচ্ছে, দেখেন কতবার বুঝাই দিলাম, কত শতবার বুঝাই দিলাম, লিংকে ক্লিক করলেই যেটা নাম চাই নামটা দেওয়ার পরেই আপনাকে সরাসরি প্রবেশে নিয়ে যাবে, মানে প্রশ্নে নিয়ে যাবে। আপনার সাবমিট, সকল প্রশ্ন আনসার করা শেষ হলে আপনি সাবমিট করে দিবেন, কাজ শেষ। সিম্পল একটা ম্যাটার। আমি চিন্তা করি যে আপনারা এই যে ওএমআর ফর্মে কি করেন, আমার তো মনে হয় অনেকেই এগুলোর কারণে ফেল যাচ্ছেন। এই যে ওএমআর ফর্মে বৃত্ত ভরাট করতে পারেন না, রোল নাম্বার লিখতে পারেন না, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে পারেন না, এগুলোর কারণেই মনে হয় ফেল হয়। এটা বুঝতে পারে না যে মানে তারা জীবন আসলে কি করবে। আক্তার শামীম, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি পরীক্ষা পরীক্ষা দিয়েছেন, আমি দেখতে পেয়েছি। জিনাত মুন, আলহামদুলিল্লাহ, আমরা কোনো সমস্যা হয়নি। স্যার আমার সাবমিট হয়েছে, হ্যাঁ, তামান্না আলম তন্নি, আপনারটা ঠিক আছে, ঠিকঠাক। সবগুলো ঠিক আছে, কিন্তু 7 জনের জিরো দেখাচ্ছে আর কি। যাই হোক, সমস্যা নাই, নেক্সট টাইম এগুলো একটু কেয়ারফুলি দিবেন আর কি। আচ্ছা, এখন আহ দ্বিতীয়ত হচ্ছে, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ সেশন, যারা নতুন একদম তারা একটু কেয়ারফুল এটা মনোযোগ সহকারে দেখবেন। সেটা হচ্ছে, আমাদের আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দণ্ডনীয় নরহত্যা। এটাকে একটু বলি, দণ্ডনীয় নরহত্যা এবং খুন বলা হয়, কেমন? খুন। আপনি এই মার্ডারের যে সেকশনটা আছে, 300 ধারার মধ্যে যেই মার্ডারের ধারা আছে, এটাকে কখনোই আপনি হত্যা পড়বেন না, কি পড়বেন? খুন পড়বেন। কারণ হত্যা শব্দে, অর্থাৎ মার্ডারের অর্থ যে হত্যা, এটা এরকম কোনো শব্দ কিন্তু বই পুস্তকে নাই। তবে মনে রাখবেন, এই খুনটা হচ্ছে একটা অপরাধ, আর হত্যাটা হচ্ছে একটা কাজ। কথাটা বুঝতে পারছি? হত্যার মাধ্যমে কিন্তু কি হয়, এই খুনের অপরাধ হয়। সুতরাং আপনি এই মার্ডারের পরিবর্তে বাংলার মধ্যে যদি লিখিতের মধ্যে লিখতে যান, তাহলে কখনোই কি লিখবেন না, অর্থাৎ এই হত্যা লিখবেন না। দণ্ডনীয় নরহত্যা এবং দণ্ডনীয় নরহত্যা এবং হত্যার মধ্যে পার্থক্য এভাবে বলিয়েন না, কেমন? দণ্ডনীয় নরহত্যা এবং খুন। আচ্ছা, সানজিদা আফরিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিয়ে শুরু করেন। এক্স ওয়াই এর, দেখি আপনারা পারেন কিনা, এক্স ওয়াই এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, এক্স ওয়াই এর মৃত্যু ঘটানোর
উদ্দেশ্যে কিছু পাতা বিছিয়ে রেখেন, গর্ত করে, উদ্দেশ্যে গর্ত করে পাতা বিছিয়ে রাখেন যেন ওয়াই উক্ত গর্তে পড়ে মারা যায়। একইভাবে ওয়াই এর মৃত্যু ঘটে। একইভাবে কি ওয়াই এর মৃত্যু ঘটে। এখানে এক্স কিসের অপরাধে দায়ী হবে? এখানে এক্স কিসের অপরাধে দায়ী হবে বলেন? রিজওয়ানা তামান্না, আমি প্রশ্ন না লিখার আগে বলেছেন কালপেবল হোমিসাইড। হ্যাঁ, বলেন দেখি আর কেউ আছে কমেন্ট করবে এরকম। তামান্না আলম তন্নি বলেছেন কালপেবল হোমিসাইড। আচ্ছা, হাবিবুর রহমান বলেছেন কালপেবল হোমিসাইড, ভেরি গুড। আক্তার শামিমা নিন্দনীয় নরহত্যা। নীলুফা ইয়াসমিন নরহত্যা, ভেরি গুড। উম্মে হানি সাজু বলেছেন নরহত্যা, ঠিক আছে। এবং জিনাত তানিয়া বলেছেন 299 দ্বারা দণ্ডনীয় নরহত্যা। জিনাত তানিয়া, আমি যখন শাস্তির কথা জানতে চাইবো সে কোন ধরনের অপরাধ করেছে, তাহলে আপনি বলবেন 304 এর, তার মানে নিন্দনীয় নরহত্যার শাস্তি কেমন, এভাবে বলবেন আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আর কেউ বলবেন না। যাই হোক, এখানে এই এক্সাম্পলটার বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন, সেটা হচ্ছে যেমন আপনি যদি কোনো লিগেম প্রশ্ন ব্যাংক নেন, ওখানেও নিন্দনীয় খুন দিয়েছে। প্রিলি মাস্টার মিনি ল স্কুলের ওই বইয়ের মধ্যেও খুন দিয়েছে। তাহলে মনে রাখবেন এই বইটা, এই প্রশ্নটা বইয়ের মধ্যে ভুল দিয়েছে। এটার অ্যাবসলিউট উত্তর হবে কি কালপেবল হোমিসাইড। আপনারা যেটা বলেছেন সেটা হচ্ছে কি নিন্দনীয় নরহত্যা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই প্রশ্নটার উত্তর পরে খুঁজবো, আগে আমরা শুরু করি। এই যে একদম প্রিলিমিনারি যারা শুরু করছেন, রুমি চৌধুরী, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একদম প্রিলিমিনারি থেকে যারা একদম শুরু করতেছেন তাদের উদ্দেশ্যে এই ক্লাসগুলো আমাদের অনেক মেম্বার কিন্তু অনেকবার করে ফেলছে, কিন্তু যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে একটু তারা একটু কেয়ারফুল বেশি থাকবেন আর কি, সিরিয়াস থাকবেন। দেখেন, আমাদের এই কালপেবল হোমিসাইড এবং মার্ডার এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই দণ্ডবিধিতে বোঝার জন্য, ঠিক আছে। তো দেখেন, আমরা প্রথমত যদি আপনাকে একটু ডায়াগ্রাম দিয়ে আঁকি, আমরা গত ক্লাসে সেটা আমরা ওপেন ক্লাসে বলেছিলাম যে কালপেবল হোমিসাইড এবং এদিকে যদি মার্ডার ধরি, দেখেন এটাকে যদি আমরা মার্ডার আবার এবং কালপেবল হোমিসাইড হিসাব করি, তাহলে এটা হবে কি জানেন, ফ্রুট। এটা হবে কি ফ্রুট, তার মানে ফল, যেটাকে আমরা ফল বলি, ঠিক আছে, ফলমূল, ফল বলি। আর এই মার্ডারটা হচ্ছে আপনার অ্যাপল, এটা হবে কি অ্যাপল, ঠিক আছে। তার মানে আমরা যদি বলি, এই যে আপেলের কথা বলি, এখানে আপেল না বলে আর কি দিতে পারেন আপনি, অরেঞ্জ দিতে পারেন, ঠিক আছে, অরেঞ্জ। আপনি ম্যাঙ্গো দিতে পারেন, আমি ধরলাম এখানে ম্যাঙ্গো দিলাম। আচ্ছা দেখেন, আম একটা কিন্তু ফল, ঠিক কিনা, জ্যাক ফ্রুট একটা ফল, কিন্তু এই যে বললাম আমরা কালপেবল হোমিসাইড, এই কালপেবল হোমিসাইডকে ধরলাম কি শুধুমাত্র ফল বা ফ্রুট, কোন ধরনের নাম বলেছি না। কিন্তু দেখেন, এই ম্যাঙ্গো ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রুট, ফলের স্পেসিফিক নাম, মানে এটাকে নাম বলেন, অরেঞ্জ বলেন বা আপনি জ্যাক ফ্রুট বলেন, সেটা কিন্তু এক ধরনের ফল মানে ফ্রুট। কিন্তু সকল ফ্রুট কি নয়, ম্যাঙ্গো জ্যাক ফ্রুট নন, ঠিক আছে। তার মানে হচ্ছে এই ফলের জাস্ট একটাই প্রকার হচ্ছে আপনার কি মার্ডার, বুঝতে পারছি। তার মানে সেজন্য বলা হয়, একটা প্রশ্ন পরীক্ষায় আসছে যে সকল, এই যে ম্যাঙ্গো মানে এই মার্ডার খুন, নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা কি নয়, খুন নয়, এরকম একটা প্রশ্ন আসছে না। এজন্য বলা হচ্ছে এই মার্ডারটা হচ্ছে আপনার যে কোনো স্পেসিফিক একটা অপরাধের নাম। যেমন আমরা যদি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো ওয়ান কাইন্ড অফ ফ্রুট, কিন্তু সকল ফ্রুট কি নয়, আবার ম্যাঙ্গো নয়, আম নয়, ঠিক আছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে এটা কালপেবল হোমিসাইড, এই মূলত এখান থেকে আসছে। এখন যদি আমরা বলি, এটা হবে কি আপনার এই যে স্পেসিস, ঠিক আছে, এটা হবে কি স্পেসিস প্রজাতি, আর এটা হচ্ছে কি জেনাস, ঘন, মানে এটা থেকে এটা আসছে, সহজ কথা। তাহলে আপনি যদি উৎপত্তি খুঁজতে যান, আগে কি মার্ডার নাকি কালপেবল হোমিসাইড, আগে কালপেবল হোমিসাইড। কোন একটা খুন সংগঠিত হওয়ার সাথে সাথে আপনাকে সেটা বলতে হবে কি এটা একটা কালপেবল হোমিসাইড। পরবর্তীতে আপনি ডিফাইন করবেন এটা কি আসলে মার্ডারে যাচ্ছে
নাকি আদার কোনো অফেন্সের মধ্যে পড়তেছে, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। এই জন্য তাহলে এখন যদি বলি, ফার্স্ট অফ অল সবার আগে কে থাকবে? কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইডের পরে আসবে কি? মার্ডার আসতে পারে, নেগলিজেবল মার্ডার আসতে পারে, আরো যেগুলো আছে যেমন এই যে আরো কি আপনার এই যে 307 ধারার মার্ডার হতে পারে, লাস্ট গ্রাউন্ডে একটার পর একটা আসবেই, কিন্তু মূল গোড়া যেই একদম শিকড় হচ্ছে আপনার কালপেবল হোমিসাইড। ওকে, এখন আসি আমরা, হ্যাঁ আগে কালপেবল হোমিসাইড, ঠিক আছে। এরপরে হচ্ছে খুন নয়, আক্তার শামীমা খুন নয়। আচ্ছা তাহলে বলেন তো, একদম বন্ধ মানে চোখ বন্ধ করে বলেন, কালপেবল হোমিসাইডে ব্যাখ্যা কয়টি আছে বলেন, ব্যাখ্যা কয়টি আছে না দেখে বলবেন। হ্যাঁ, সকল কোন নিন্দনীয় সকল নিন্দনীয়, ডলা চৌধুরী, ঠিক আছে বলেন। 304 রাশেদুল ইসলাম 304, আক্তার শামীমা 304, থ্যাংক ইউ। আমিরুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাজিদ জাহিদুল ইসলাম কালপেবল হোমিসাইড, হ্যাঁ। তামান্না আলম বলেছেন তিনটি, নীলুফা ইয়াসমিন বলেছেন তিনটি, সর্বপ্রথম আক্তার শামীমা বলেছেন তিনটি, রিজন আহমেদ তিনটি, ঠিক আছে। এখন তার আগে আমরা একটু চলে যাই, এগুলো সবাই যেহেতু পারেন, সামনে যারা একদম নতুন নিউ, আপনারা একটু গাইডটা কোনো ওই প্রিলি মাস্টার হোক বা সেটা বেয়ারেক্ট হোক, একটু সামনে রাখেন, যদি কোনো ধরনের শীট থাকে শীটগুলো সামনে রাখেন, ঠিক আছে, কারণ সবগুলো আমি লিখতেছি না। সানজিদা আফরিন 3, আচ্ছা উম্মেহানি সাজু 3, নাজমুন খানম 3, ঠিক আছে। এখন আসি আমরা, এখানের মধ্যে আমরা বলছিলাম কি, এই যে কালপেবল হোমিসাইড কিন্তু দুই ধরনের, ঠিক আছে। কয় ধরনের? দুই ধরনের। দেখেন আমরা যদি কালপেবল হোমিসাইডকে ডিভাইড করি, এগুলো জানার জন্য আর কি, ঠিক আছে, জাস্ট এমনি এগুলো যে পরীক্ষা আসবে এমন কোনো কথা না, জাস্ট জানা। এই কালপেবল হোমিসাইড কিন্তু দুই ধরনের। দুই ধরনের মধ্যে একটা হচ্ছে কি আপনার লফুল কালপেবল হোমিসাইড, মানে আইনগত কি নিন্দনীয় নরহত্যা, আর এটা হচ্ছে আনলফুল, যেটাকে বলা হচ্ছে অবৈধ বা ইলিগ্যাল কালপেবল হোমিসাইড, ঠিক আছে। তো এখন আপনারা বলতে পারেন আবার, এই যে লফুল কালপেবল হোমিসাইড কি? আবার আইনসম্মতভাবে যে মানুষকে মারা যাচ্ছে, এটা আবার কি? এটা কোনো অপরাধ কিনা? তো বলা হচ্ছে যদি কোনো কালপেবল হোমিসাইড সেটা যদি লফুল হয়ে থাকে, ওই ব্যক্তি কোনো অপরাধ করে নাই, আইনের দৃষ্টিতে কোনো শাস্তি পাবে না, ঠিক আছে, গেল একটা পার্ট। কিন্তু কোনো কালপেবল হোমিসাইড যদি সেটা আনলফুল হয়ে থাকে, যদি সেটা অবৈধ হয়ে থাকে, ইলিগেল হয়ে থাকে, দণ্ডবিধির অনুসারে যদি পানিশমেন্ট যোগ্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে শাস্তি পাবে, সে অপরাধ করেছে, ঠিক আছে। এখন আসি আমরা আইনত বা দণ্ডার্ঘ। থ্যাংক ইউ তামান্না। আনিকা বলেছেন লফুল, হ্যাঁ এক্সেপশনে পড়লে, থ্যাংক ইউ। তাহলে দেখেন আমরা এই যে পড়ে আসলাম 4th চ্যাপ্টার, ঠিক আছে, যে আমরা 4th অধ্যায়ের মধ্যে যে জেনারেল এক্সেপশন গুলো পড়ে আসলাম, সাধারণ ব্যতিক্রম, এগুলো কি কত সেকশন কত থেকে? 76 থেকে 106। এই 76 থেকে 106 এর মধ্যে পড়লেই তাকে কি আইন কোনো শাস্তি দিতে পারে? আদালত কি কোনো শাস্তি দিতে পারে? পারে না। আনিকা, হ্যাঁ লফুল এর মধ্যে পড়লে, এক্সেপশনের মধ্যে পড়লে, তাহলে বলা হচ্ছে এই ব্যতিক্রমের মধ্যে পড়লেই আইন তাকে শাস্তি দিতে পারতেছে না। সুতরাং এই যে যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, 80তে কি আছে? অ্যাক্সিডেন্টালি যদি কোনো মৃত্যু ঘটায়, তাহলে ওই ব্যক্তি কোনো অপরাধ করেছে বলে গণ্য হবে না। 80তে জেনারেল এক্সেপশনের যে 18 সেকশন 80, এখানের মধ্যে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে কি করে দুর্ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টালি মৃত্যু ঘটায় ফেলে, তাহলে বলা হচ্ছে এটা আবার সরল বিশ্বাসে, ওকে, তাহলে কোনো অপরাধ করে নাই, এটা গেল। কিন্তু এটা কি আবার আনলফুল হচ্ছে আপনার এই যে 302, ঠিক আছে, সরাসরি খুন সংগঠন করা, খুন করার অভিপ্রায়ে কি করা? খুন করা, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এই যে 307 এর লাস্ট প্যারা, ওকে, 307 যেমন 304A 304B, এগুলোতে হচ্ছে আপনার কি করা? এই যে আনলফুল কালপেবল হোমিসাইড, এখানের মধ্যে লফুল কোনো গ্রাউন্ড থাকবে না, বুঝাতে পারছি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট 80তে কি হবে? অ্যাক্সিডেন্ট, ভেরি গুড। এখন প্রশ্ন একটু ইজি হচ্ছে না? তবে এই যে প্রশ্ন ইজি করছে, এখানের মধ্যে একজনে 20-এ 20 পেয়েছে, সাইমা, এটার নাম কি? সামিয়া জামান, কিন্তু বাকিরা পেয়েছেন 17। কেন? 2-3টা ভুল হবে কেন? প্রশ্ন তো সহজ করছি, ইজি করছি।
আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি। আমরা লিখতেছি না সবগুলো, সামনে বিয়ার একটা একটু রাখেন, আমরা পার্থক্যটা বুঝবো কেমন। যেমন আমরা লিখতে গেলে 299 এবং 300 দ্বারা একসাথে লিখতে হবে। 299 এবং কত 300। এখানের মধ্যে বলা হচ্ছে কালপেবল হোমিসাইড, এখানে বলা হচ্ছে কি মার্ডার। ঠিক আছে, তো ফর দ্য ফার্স্ট টাইম আপনার প্রিলির জন্য যেটা দরকার সেটা একটু বলি। সংজ্ঞা আছে 299 তে কখনোই আসবে না। ব্যাখ্যা কয়টি? 3টি। এগুলো আসতে পারে। ব্যাখ্যা কয়টি? 3টি। এই ব্যাখ্যাগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। এখানে আসি, 300 দ্বারার যে উপাদান কয়টি বললে উপাদান হবে কয়টি বলেন তো? এলিমেন্টস কয়টি, অর্থাৎ কয়টি এলিমেন্টস এর সমন্বয়ে এই যে মার্ডার বা খুন সংগঠিত হয়। হ্যাঁ, পোপাই জাহান, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। এখানের মধ্যে 300 ধারার মধ্যে বলা হচ্ছে এলিমেন্টস হচ্ছে আপনার 4টি। ঠিক আছে, আর যদি বলা হয় জেনারেল এক্সেপশন কয়টি? 5টি। টোটাল আমরা কয়টি জিনিস পাই? 9টি জিনিস এখানে পড়তে হবে। তো এখানের মধ্যে আবার আপনাকে একটু মনে রাখতে হবে, যেই 4টি এলিমেন্টস এর সমন্বয়ে, অথবা এই যে 4টির কথা আমরা পড়ব সামনে, এই 4টির মধ্যে যে কোনো একটিতে পড়লেই ওই ব্যক্তি মার্ডার সংগঠন করেছে বলে গণ্য হবে। 4টি থেকে যে কোনো একটিতে। ঠিক আছে, গেল। তাহলে এবং বলা হচ্ছে অর্থাৎ কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। একটা পড়ছিলাম না, প্রশ্ন আসছে না? মানে কালপেবল হোমিসাইড ইকুয়াল মার্ডার বলতে কোনটাতে বোঝানো হয়েছে? এই 4টি উপাদানের মধ্যে যে কোনো একটিতে পড়লে, যখন কোনো অপরাধী অ্যাকিউজড 300 ধারার এই 4টি উপাদানের যে কোনো একটি, 4টি ঘটাতে হবে এমন কোনো কথা নাই, একটি ঘটায়, তাহলে উক্ত ব্যক্তি মার্ডার করেছে বলে কি হবে? গণ্য হবে। খুন করেছে বলে গণ্য হবে। ওকে, অপরাজিতা, হাবিবুর রহমান 4-5, টোটাল 5টি। ভেরি গুড। অনেকেই নীলুফা ইয়াসমিন অনেকেই কমেন্ট করেছেন। দেখেন এখানে বলা হচ্ছে টোটাল কয়টি? ব্যতিক্রম 5টি। এগুলো আমরা পরবর্তীতে যাব। তাহলে এগুলো হচ্ছে আপনার কালপেবল হোমিসাইড ইকুয়াল মার্ডার, আর এই ব্যতিক্রমগুলো বলা হচ্ছে কালপেবল হোমিসাইড ইজ নট ইকুয়াল টু কি মার্ডার। ওকে, তার মানে 4টি সমান মার্ডার আর 4টি ইজ নট ইকুয়াল মার্ডার। এভাবে করে একটু মনে রাখবেন আর কি। ঠিক আছে, ওকে, এখন আসি। হ্যাঁ, এরপর হচ্ছে শফিক ভাই ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, 300 আমরা দেখবো এখানে কি মার্ডারের কথা বলেছেন। এখন আসি আমরা, এই যে 299 ধারার মধ্যে উপাদান হিসেবে বলে নাই, এখানে বলছে কিন্তু কি একটা আমাদের সংজ্ঞার মধ্যে দিয়েছে, যে সরাসরি কোনো ধরনের কি দেয় নাই, মানে এ বি সি দেয় নাই, দিছে? দেয় নাই। কিন্তু এটাকে পার্থক্য করার জন্য আমাদের পার্থক্যের সুবিধার্থে আমাদেরকে এ বি সি করে নিতে হয়, এবং এই দুটো জিনিসকে পার্থক্য করার জন্য র্যাগ ভার্সেস গোবিন্দ মামলায়, র্যাগ ভার্সেস কোন মামলা? গোবিন্দ, এটা আমরা পরবর্তীতে পড়ব। গোবিন্দ মামলায় মেলভিল নামের একজন বিচারক এই দুটোকে পার্থক্য করতে গিয়ে এখানের মধ্যে এ বি সি নিয়ে আসছেন। আর এখানে তো আছেই 1 2 3 4, 1 2 3 4, 4টি উপাদান আছে, 5টি ব্যতিক্রম সরাসরি আছেই। কিন্তু এই 299 মধ্যে যে কালপেবল হোমিসাইডের কথা বলা আছে, এখানে কোনো কি নাই, প্যারা নাই। সেকশনের মধ্যে গেলে দেখবেন, দেখেন পুরো সেকশনটা কততে 299 মধ্যে দেখেন এখানে কোন ধরনের এ বি সি অথবা 1 2 3 আছে কিনা, নাই। কিন্তু তিনি এই দুটো সেকশনের মধ্যে পার্থক্য করার জন্য, সুবিধার জন্য এ বি সি তে কি করেছেন? পার্থক্য করেছেন। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা একটু দেখব একের মধ্যে কি বলছে। একের মধ্যে অর্থাৎ আমরা যদি বলি এতে কি বলছে, যখন কোনো মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে মৃত্যু ঘটায়, সরাসরি এই কথা শেষ। অর্থাৎ মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কি ঘটায়? মৃত্যু ঘটায়, তাহলে বলা হচ্ছে কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইড। এখন আসি, এখন আপনারা বলতে পারেন যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে মৃত্যু ঘটালে তো এটা মার্ডার হওয়ার কথা। হ্যাঁ, মার্ডার হইতে পারে। এখন আসি আমরা পরবর্তী, বলা হচ্ছে এমন শারীরিক জখম যা মৃত্যু ঘটায়। এমন শারীরিক জখম ঘটানো যা কি মৃত্যু ঘটায়। তার মানে এই জখমের দ্বারা কি ঘটিয়েছে? মৃত্যু ঘটিয়েছে। তাহলে বলা হচ্ছে কি কালপেবল হোমিসাইড। ঠিক আছে, 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে এমন কাজের, মানে সি নাম্বারের মধ্যে বলা হচ্ছে যে কাজের ফলে মৃত্যু ঘটাতে পারে বলে জানে, সেই কাজের দ্বারা কি করা?
মৃত্যু সংগঠন করা, তাহলে বলা হচ্ছে কালপেবল হোমিসাইড। তাহলে আমরা এই তিনটা প্যারার মধ্যে তিনটা জিনিস পেয়ে গেলাম। কেমন? একটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে, আরেকটা হচ্ছে জখম করবে, আর একটা হচ্ছে কাজের মাধ্যমে। এখন আপনারা বলতে পারেন তাহলে এই জিনিসগুলো তো মার্ডারের মধ্যেও আছে। তাহলে মনে করবেন সাধারণত কোন একটা খুন করার বা মার্ডার করার উদ্দেশ্য নিয়ে যদি মার্ডার করা হয়, সাথে সাথেই তারে আপনি মার্ডার দিতে পারবেন না, বা কালপেবল হোমিসাইডের জন্য 304 ধারা শাস্তি দিতে পারবেন না। পরবর্তী আরো অনেকগুলো গ্রাউন্ড দেখতে হয়, অনেকগুলো কি গ্রাউন্ড বা উপাদান দেখতে হয়। এখানের মধ্যে বলা হচ্ছে এই যে সব সময় উনি মেলভিল যে পার্থক্যটা করেছেন, তিনি বলেছেন কি এই যে 300 ধারার 1 2 3 4, আমি একটু দিয়ে এভাবে করে, তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি খুন করার উদ্দেশ্য বা অভিপ্রায় নিয়ে খুন করে, সেটা সবসময় কি হবে? মার্ডার হবে। তার মানে এই আর এদিকে একের সাথে মিলিয়ে বলা যায় কি সেই জিনিসটা কি হবে? খুন বলে গণ্য হবে। আচ্ছা, আমরা আপাতত এদিকে এতটুকুতে না যাই, এতটুকুতে থাকি। মানে এতে উদ্দেশ্য, বিতে জখম, সিতে কাজ, সবগুলো হচ্ছে কি কালপেবল হোমিসাইড। এখন আপনাদেরকে একটা জিনিস বলে দিই যাতে মনে রাখতে পারেন। এই প্রত্যেক ক্ষেত্রে মৃত্যু ঘটাচ্ছে না, এই উদ্দেশ্য, জখম, কাজ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঘটাচ্ছে, তার পরবর্তীতে পরিণামে হচ্ছে কি কালপেবল হোমিসাইড। এখন মনে রাখবেন প্রত্যেক ক্ষেত্রেই মৃত্যু ঘটার সম্ভাবনা হচ্ছে আপনার 9.99%। এভাবে করে মনে রাখবেন 99%। তাহলে মনে রাখবেন যেই অপরাধে অর্থাৎ যে খুন সংগঠনের সময়ে যদি কোনো ধরনের কোনো মাত্রা 99.99% থাকে, জাস্ট 100%-এর আগেই যদি ন্যানো% কম থাকে, সেটা হবে কালপেবল হোমিসাইড। আর বরাবর যদি 100% হয়, নো মিস, কোনো ধরনের মিস হবে না, চান্স ডিরেক্টলি খুন সংগঠন করবে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কি এটা 300 ধারার মার্ডার। এখন আমরা এটা তো লিখলাম, এখন আমরা একটু 300 ধারাতে কি বলছে সেটা একটু দেখি। হ্যাঁ, 300 ধারার মধ্যে এই একের মধ্যে বলা হচ্ছে দেখেন, যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটাবে, ঠিক আছে, সে কাজটি মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে করানো। তার মানে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে মৃত্যু ঘটানো, তখন কি হবে? সরাসরি সেটা মার্ডার, সরাসরি সেটা কি হবে? মার্ডার হবে। তাহলে এখানে দেখেন, এখানের সাথে একটু মিল আছে না? এখন আসি আমরা 2 এর মধ্যে বলা হচ্ছে যে দৈহিক জখম বা আঘাতের ফলে মৃত্যু ঘটাতে পারে বলে জানা সত্ত্বেও তাহলে উক্ত জখম দ্বারা কি করা? মৃত্যু ঘটানো, এবং সেই ক্ষেত্রে সেটা হবে কি মার্ডার। 2 নাম্বার, এখানে 2 নাম্বার। হ্যাঁ, অপরাধী জানে বিবেচ্য বিষয় না, অপরাধের জ্ঞান। আচ্ছা, সামিয়া জামান, নাজমুন নাহার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে কি জখম, সেটা একটু জানাটা লিখি, জানা সত্ত্বেও। এখন 3 নাম্বার আসি। 3 নাম্বারে কি বলছে? শারীরিক জখম যেটা প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। তাহলে আপনি এখানে একটা শব্দ দিতে পারেন, প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মে। তাহলে যদি খুন সংগঠন হয়, কোন ধরনের হত্যা সংগঠিত হয়, তাহলে সেটা হবে কি মার্ডার গেল। এখন 4 নম্বরে বলা হচ্ছে যদি কোনো কাজ এতটাই বিপজ্জনক যে সম্ভাব্য সকল ক্ষেত্রে মৃত্যু ঘটাইতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি মার্ডার। ঠিক আছে, আমি আপাতত এটা মুছতেছি না, আপাতত এখানে দেখেন। এখন আসি, আমি যদি প্রত্যেকটার পেছনে একটা করে এক্সাম্পল দিই। মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে মৃত্যু ঘটানো, তার মানে আমি আপনারা খুন করার উদ্দেশ্যে খুন করে ফেললাম, এদিকে মাথায় ঘাড়ে কোপ দিলাম, বন্দুক দিয়ে গুলি করলাম। সহজ কথা হচ্ছে দুনিয়াতে বাঁচায় রাখার, আপনাকে বাঁচানোর আমার 0.1% ইচ্ছা নাই, 0.1% ইচ্ছা নাই, সুতরাং সেটা হবে কি মার্ডার গেল না। এখন আসি, তাহলে কি বলছিলাম আমরা ফার্স্টের দিকে, যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে মৃত্যু ঘটায়, সেটা 2 ক্ষেত্রে কি হবে? খুন বলে সংগঠিত হবে।
এখন তাকে কি খুনের শাস্তি দিয়ে দিবেন? দুই ক্ষেত্রে পেলাম আমরা, এখানে এ পেলাম, এখানে 1 পেলাম। এ এবং 1 যেহেতু মিলে গেছে, তাহলে তারে কি দিয়ে দিব? মার্ডারের শাস্তি দিয়ে দিব। তার মানে কি শেষ? পার্থক্য একটাই শেষ? না, আপনাকে নিচের কোন উপাদানের সাথে মিলে কিনা সেটা দেখতে হবে। যেমন দেখেন, বলা হচ্ছে সে জখমের মাধ্যমে মৃত্যুটা ঘটিয়েছে এখানে, ঠিক আছে, জখমের মাধ্যমে। কিন্তু 2 এর মধ্যে বলা হচ্ছে এখানেও জখমের মাধ্যমে মৃত্যু ঘটিয়েছে। কিন্তু এই জখমের মাত্রা এবং এই জখমের মাত্রার মধ্যে ভিন্নতা আছে, এই বি এবং 2 এর মধ্যে। কিভাবে? এখানে বলা হচ্ছে যেই জখমের মাধ্যমে বা আঘাতের মাধ্যমে মৃত্যু ঘটাতে পারবে বলে সে জানে, সে ফুল ফ্লেজে কমপ্লিটলি সে নোন হয়েছে, জেনেছে, সে অবগত হয়েছে তার আঘাতের ফলে বা জখমের ফলে তার মৃত্যুটা নিশ্চিত। এখানেও কত পার্সেন্ট? 100%। তার মানে 0.1%ও কোনো সম্ভাবনা নেই, প্রবাবিলিটি বা পসিবিলিটি নাই। কিন্তু কোথায় আছে? এই জখমের মধ্যে প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে। তার মানে 0.1% হলেও এখানে একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে জখম বা আঘাতের ক্ষেত্রে যদি কোনো মৃত্যুর সম্ভাবনা থেকে যায়, সেটা কালপেবল হোমিসাইড। আর জখম বা আঘাতের ফলে সে জানে যে তার মৃত্যু সে নিশ্চিত করবে, যেখানে কোনো ধরনের সম্ভাবনা নাই, সরাসরি 100%, তাহলে সেটা হবে কি? মার্ডার। সেটা হবে কি? মার্ডার। ঠিক আছে, এখন আসি আমরা 3 নাম্বারের মধ্যে। 3 নাম্বারে কি বলছে? বলা হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মে কোন একটা কি কোন একটা কাজের মাধ্যমে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। এখন আমরা যদি বলি জখমের মাধ্যমে, এটা কি? এই যে এখানে কি বলছিলাম, একটা মারাত্মক রোগে ভুগতেছে, 2 এর মধ্যে যদি আমরা এক্সাম্পল দিই, 2 এ অর্থাৎ 300 এর 2 এর মধ্যে, অথবা কুদ্দুস একটা মারাত্মক রোগে ভুগতেছে, সেটা আপনি জানেন যে সে অল্প কিছুদিন বাঁচবে, সেটা আপনি জানেন। এখন জানার পরে তারে আপনি এমন আঘাত করলেন, ইনস্ট্যান্ট আপনি তার মৃত্যু নিশ্চিত করলেন। এখন দেখেন, স্বাভাবিক ওই আঘাতটা একটা স্বাভাবিক ন্যাচারাল মানুষকে মারলে সে মরতো না, কিন্তু এ যেহেতু মারাত্মক রোগে ভুগতেছে সেটা কিন্তু আপনি জানেন, এবং মারাত্মক রোগে যেহেতু ভুগতেছে তারা একটু আঘাত করলে সে মারা যাবে, সেটাও আপনি জানেন। সেটা জানার পরে আপনি কি করলেন? তারা আঘাত করলেন, আঘাত করার পরে সে মারা গেছে। এখন কোথায় যাবে? কালপেবল হোমিসাইড নাকি মার্ডারের মধ্যে যাবে? হ্যাঁ, শারীরিক জখম ঘটনা অভিপ্রায় নিয়ে করা হলো। থ্যাংক ইউ সামিয়া জামান হোসেন ফাইজুন। তাহলে বলা হচ্ছে এখানে কি? অবশ্যই এটা কি হবে? মার্ডারের মধ্যে চলে যাবে, খুন বলে গণ্য হবে। কারণ ওই যে প্রাকৃতিক, ন্যাচারাল বা এই যে ডিউ কোর্সে করে নাই এটা, ওকে, মার্ডার, খুন, নাজবুন কানুম, এটা গেল। এখন প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়ম, এটা কি বলেন? প্রাকৃতিক বা স্বাভাবিক, এটাও সেম, একই রকম। যেমন দেখেন, একটা মানুষকে যদি আপনি ধারালো ক্রিজ দিয়ে আপনি ঘাড়ে কোপ দেন, তার বাঁচার সম্ভাবনা কি আছে? মানে প্রাকৃতিক নিয়মে তো সেটা সে মারা যাবে, এখানে কোনো চান্স নাই। তার ঘাড়ে ক্রিজ দিয়ে, ধারালো ক্রিজ দিয়ে যখন আঘাত করা হয়, তখন তার বাঁচার সম্ভাবনা 0%। কারণ এটাতে বরাবর কোপাই গেলে, যেমন চট্টগ্রামের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে না, খুন করা হয়েছে, অর্থাৎ এখানে এই যে ওনার ঘাড়ে কোপ দিছে, মাথায় কোপ দিছে, তার মানে তাকে বাঁচিয়ে রাখবেই না টোটালি। ঠিক আছে, তার মানে এখানে বলা হচ্ছে। এখন আরেকটা যদি বলি, আরেকটা এক্সাম্পল, এই যে প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মের সাথে যদি আবার বলি, যেমন 3 মাসের একটা বাচ্চা বা 1 সপ্তাহের একটা বাচ্চাকে আপনি একটা ঘুষি দিতে পারেন? আচ্ছা, একটা ঘুষি যদি একটা বয়প্রাপ্ত বয়স্ক মানুষকে দেন, সে কি মারা যাবে? সে কখনোই মারা যাবে না। অর্থাৎ একটা বয়স্ক মানুষকে যদি আপনি একটা ঘুষি দেন, তাহলে সে কি মারা যাবে না। কিন্তু 7 দিনের একটা নবজাতককে যদি আপনি একদম আধা কেজির একটা ঘুষি মারেন, সে কি বেঁচে থাকবে? এখন আপনি বলেন তো, আপনি এই অজুহাত দাঁড় করাতে পারবেন মাননীয় আদালত 7 দিনের বাচ্চাকে যে একটা ঘুষি দিলে মারা যাবে? এটা আমি জানতাম না, কারণ আমি জানতাম যে আসলে এই ঘুষি তো দিলে একটা বয়স্ক মানুষ মরতো না। এই অজুহাত গ্রহণযোগ্য হবে না। কেন হবে না?
কারণ আপনাকে বুঝতে হবে যে স্বাভাবিক বা প্রাকৃতিক নিয়মে হচ্ছে আপনি 7 দিনের বাচ্চাকে আপনি টাচও লাগাইতে পারেন না এরকম, ঠিক আছে? সেটা এই যে ঘুষিটা খাওয়ার সহ্য ক্ষমতা আছে কার? বয়স্ক মানুষের, বয়প্রাপ্ত, ইয়াং। সেই ক্ষেত্রে বলা হচ্ছে বয়স্ক মানুষকে যখন আপনি ঘুষি মেরে মেরে ফেললেন, সেটা হবে কালপাবল হোমিসাইড। আর 7 দিনের যে বাচ্চাকে ঘুষি দিয়ে মেরে ফেললেন, সেটা হবে কি? মার্ডার। এই জন্য বলা হচ্ছে এই যে আঘাতটা করা হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মে, এটা কাকে করা হচ্ছে, কোন পরিস্থিতিতে করা হচ্ছে, এগুলো দেখা হবে। মেরে ফেলার সাথে সাথে একজন মানুষকে, এই যে কিছুদিন আগে, গত পরশুদিন মনে হয়, এই একটা নিউজ শুনছিলাম, একটা মোটরসাইকেল আরোহী একটা রিক্সাওয়ালাকে ঘুষি মারতে মারতে মেরে ফেলছেন। দেখেন, এখন এটাকে আপনি কোথায় নিয়ে যাবেন? কালপেবল হোমিসাইড নাকি মার্ডার? অর্থাৎ ওই রিক্সাটা তার মোটরসাইকেলের সাথে লাগছে, এখন উনি কি করছেন? ওনাকে ঘুষি দিতে দিতে মেরে ফেলছেন। বলেন, এখন বলা হচ্ছে এটা হবে কিন্তু অ্যাবসলিউটলি আইনের ব্যাখ্যা অনুযায়ী তিনি কালপেবল হোমিসাইডের অপরাধ করেছেন, মার্ডার হবে না। কারণ উনি একজন বয়প্রাপ্ত মানুষ, তাকে ঘুষি দিচ্ছেন, ঘুষি দিতে দিতে আর পরক্ষণে গিয়ে উনি মারা গেছেন রক্তকরণ হয়ে। এখন কথা হচ্ছে ইনস্ট্যান্ট রাগে ক্রোধে ওই ব্যক্তির উপর রাগটা করতে গিয়ে রাগটা করতে গিয়ে ওনাকে মেরে ফেলছেন। তার মানে পূর্ব কোনো পরিকল্পনা নাই, কোনো ধরনের অস্ত্র দিয়ে আঘাত করে নাই, কোনো ধরনের রোগাক্রান্ত ভুগতেছে কিনা সেটা জানতো না। তার মানে সার্বিক সকল পরিস্থিতি বিবেচনা করে ওই রিক্সাওয়ালাকে মারার অপরাধে মোটরসাইকেল আরোহীকে কিসের জন্য দণ্ডিত করা যাবে? কালপেবল হোমিসাইডে। তাহলে কি করা যাবে না? মার্ডারে করা যাবে না। ঠিক আছে, গেল। এখন আসি 4 নাম্বার গ্রাউন্ডে কি বলা আছে। 4 নাম্বার গ্রাউন্ড, এখানে বলা আছে যে আপনি এমন একটা কাজ করলেন যে সম্ভাব্য সকল ক্ষেত্রে কি হবে? সম্ভাব্য সকল ক্ষেত্রেই, মানে যেখানে মৃত্যু ঘটবে, যেখানে খুন ঘটবে, খুন সংঘটিত হবে। অর্থাৎ আপনি কাজটা, এই যে বললো না সম্ভাব্য সকল ক্ষেত্রে, তো আমরা যদি একটা স্কোয়ার করি, যেমন দেখেন আপনি কাজটা যেদিক থেকেই করেন না কেন সেটা কি বলে গণ্য হবে? অর্থাৎ এখানে মানুষ মরবেই, তাহলে আপনার কাজটা খুন বলে গণ্য হবে। কেন খুন বলে গণ্য হবে? যেমন দেখেন তো, এখানে যদি কিছু মানুষ এই জায়গার মধ্যে, এই রুমের মধ্যে যদি কিছু মানুষ সমাবেশ করে, দেখেন আমি যদি কিছু মানুষ দিই এখানে, ধরলাম এই ঘরবর্তী মানুষ, এখন আপনি বাইরে থেকে যদি ফায়ার করেন, আপনি বলেন তো কারো না কারো গায়ে লাগবে না? লাগবে কিনা? অবশ্যই কারো না কারো গায়ে লাগবে, এটা আপনি নিশ্চিত। এবং কত পার্সেন্ট নিশ্চিত? আপনি প্রায় ডিরেক্ট 100% নিশ্চিত যে আপনি এই রুমের মধ্যে এতগুলো মানুষ আপনি ফায়ার করে দিলেন। তার মানে হচ্ছে কি আপনার কাজটা, এখন আপনি যদি বলেন না মাননীয় আদালত, আমি এদিক থেকে গুলি করছি যেন এই কোণা দিয়ে চলে যায়, অথবা এটা ছাদের উপর দিয়ে চলে যায়, কোনো সম্ভাবনা আছে? এটা কি যুক্তিটা খাটে? দেখেন আমরা এই রুমের মধ্যে, যে রুমে আমি এখন ক্লাস নিচ্ছি, এখানে 50 জন মানুষ আছে। এখন বাইরে থেকে যদি একটা গুলি করে এই পাশ দিয়ে, যে কারো গায়ে লাগবে কিনা? জানালা দিয়ে যদি গুলি করে কারো গায়ে লাগবে কিনা? এইটা হচ্ছে আপনার ডিরেক্ট 100% আপনার নলেজ থাকা উচিত। এবং আইন ধরে নিচ্ছে যে সম্ভাব্য সকল ক্ষেত্রে আপনার কাজের ফলে খুনটা সংঘটিত হবে, এখানে হত্যা সংঘটিত হবে। আর কোনো মানুষ যদি মার্ডার হয়, তাহলে আপনি 300 ধারা অনুসারে অপরাধ করেছেন, শাস্তি হবে 302 ধারায়, শেষ। তার মানে এখানে কোনো ধরনের ইয়া না। এই যে যেমন কিছুদিন আগে এই যে আমরা ফিলিস্তিনের মধ্যে দেখছিলাম না, অর্থাৎ তারা ত্রাণ নেওয়ার জন্য দাঁড়াইছে, সেই মুহূর্তে বিমান থেকে বম্পিং করে 100 জন না কতজনকে মেরে ফেলছেন এক জায়গায়, 100 শতাধিক বলেছেন, ঠিক আছে, শতাধিক মানুষকে মেরে ফেলছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি বলতে পারবেন ওই অজুহাত যে এতগুলো মানুষের মধ্যে যে বোম ফেলাচ্ছেন বা গুলি করবেন বন্দুক দিয়ে, কেউ না কেউ তো মরবে। এখন আপনি কি এই অজুহাত দাঁড় করাতে পারবেন? আমি বোম ফেলছি, বোমটা এদিকে না আবার অন্যদিকে পড়তো? কারণ আপনার কাজটা সকল ক্ষেত্রে মৃত্যু নিশ্চিত করবে, খুন নিশ্চিত করবে। এজন্য বলা হচ্ছে 4 নম্বরে এটা কি খুন বলে বিবেচিত হবে। ঠিক আছে, এখন আসি আমরা
আহ এখন যদি বলি এই যে 1 থেকে 3 4 এই 4টি উপাদানের যে কোনো একটিতে পড়লেই আপনার কাজটা কি হবে, মার্ডার বা খুন বলে গণ্য হবে। ঠিক আছে, এজন্য তিনি মেলভিল কি করেছেন, এই যে আমাদেরকে তিনি পার্থক্য করে দিয়েছেন একের সাথে, মানে এ এর সাথে 1। কেমন, এখানে বলা হচ্ছে সব সময় এখানে উদ্দেশ্য থাকলে, এখানে অভিপ্রায় থাকলে কি হবে, মার্ডার বলে গণ্য হবে। ঠিক আছে, এখন আসি আমরা বি এর সাথে কি 3, বি এর সাথে 3 নিয়ে আসছেন, 2 বাদ, 2 কে একদম আলাদাভাবে কি করবেন, পার্থক্য হিসেবে দেখাবেন। এখানে বলা হচ্ছে দেখেন এই যে বি অর্থাৎ 299 দ্বারার বি এবং 300 দ্বারার হচ্ছে 3, এই দুইটাকে একত্রে মিলিয়ে যখন পড়বেন আপনি দেখবেন যে আঘাতটি করা হয়েছে তা মৃত্যু ঘটাতে পারে বলে জানে, মৃত্যু ঘটাতে পারে বলে জানে। তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে আপনার 299। আবার বলা হচ্ছে জানা সত্ত্বেও সেই আঘাতটাই মৃত্যু নিশ্চিত করবে, কোনো প্রবাবিলিটি নেই, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে কত, 300। আবার যদি আসি মানে আঘাতটি স্বাভাবিক নিয়মে অর্থাৎ স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট কিনা, এখানে যদি যথেষ্ট না হয়, আমি একটা কিল দিলাম আপনারে, তাহলে কিলের কারণে কিন্তু ঘুষির কারণে আপনি কিন্তু মারা যেতে পারেন না। অথবা এই ঘুষিটা দিতে দিতে এক পর্যায়ে মারলাম, সেটা হবে কি 304, কিন্তু এই ঘুষিটি কি আসলে আপনার মানে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, যথেষ্ট নয়। কিন্তু এই ঘুষিটা ওই 7 দিনের বাচ্চার জন্য মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট, তাহলে কত হবে 300 মার্ডার। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে এবার আসি, আচ্ছা আমি যে আপনারে ঘুষি দিতে দিতে মেরে ফেললাম কি দিয়ে, শার্প ওয়েপন নাকি ব্লান্ট ওয়েপন, কোন ধরনের অস্ত্র, মারাত্মক অস্ত্র নাকি ভোঁতা অস্ত্র? তাহলে বলা হচ্ছে যেহেতু আপনাকে আমি ঘুষি দিতে দিতে ব্লাড খরিত হয়ে মানে ক্ষরণ হয়ে মারা গেছেন, তাহলে এই হাতটা শার্প নাকি ব্লান্ট, এটা হবে কি ব্লান্ট। তখন আপনাকে মারার জন্য শাস্তি হবে কত 304, অর্থাৎ আমি 299 দিই, কেমন সংজ্ঞাটাই পড়েন আগে 299। আচ্ছা এখন আপনাকে আমি ঘুষি দিচ্ছি কি দিয়ে, এটা হচ্ছে হাত দিয়ে না, কিন্তু আমি লোহার জিনিসটা পেঁচিয়ে হাতে, এখানে ধারালো কতগুলা দেখবেন মুভিতে, ইংলিশ মুভিতে এবং যে এই যে তুরস্কের যে সিরিয়াল গুলো আছে ওখানের মধ্যে মানুষকে শাস্তি দেয় এরকম হাতের মধ্যে কাটা কাটা লোহার তার বিষিয়ে তারপর কি করে মারতে থাকে, সেটার মারার ফলে ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয়, তাহলে সেটা কি হবে 30 মার্ডার হবে। কারণ আপনার হাত তখন আর ব্লান্ট ওয়েপন নাই, কি হয়ে গেল শার্প ওয়েপন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা হচ্ছে মূলত সম্ভাবনার মাত্রাটা দেখানো হবে আপনার বিতে, আর ত্রিতে বলা হচ্ছে সম্ভাবনার মাত্রাটা কতটুকু বেশি সেটা দেখতে হবে। ওকে, মাত্রাটা যদি বেশি হয় প্রবাবিলিটি বা ডিগ্রি অফ ডেঞ্জার, এটা কি না শার্প, হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ ডিগ্রি অফ ডেঞ্জার অর্থাৎ বিপদের মাত্রা কতটুকু সেটা কিন্তু এই বি এবং 3 মধ্যে দেখানো হবে। ঠিক আছে, মাত্রা যদি একটু কম হয় পার্সেন্টেজ অনুসারে তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড, মাত্রাটা যদি একটু বেশি হয় তাহলে সেটা হবে কি মার্ডার। ঠিক আছে, মার্ডার জাস্ট এমনি জানা, মূলত হচ্ছে এগুলো যেভাবে আসুক না কেন দিন শেষে পরীক্ষা আপনি সেম লিখবেন। ঠিক আছে, আবার কোডে গিয়ে এগুলোর কোনো প্র্যাকটিস নাই, এখানে ভাই মৃত্যু নিশ্চিত করছে কিনা এটাই মূল বিষয়, কি অভিপ্রায় ছিল কিনা, কোন অস্ত্র ইউজ করছে এগুলো খুব কম দেখানো হয়। মানুষের মৃত্যু ঘটলেই যে পরিস্থিতি হোক না কেন তারে কত লাগাই দেয় 302 লাগাই দেয় সর্বোচ্চ। এই পার্থক্যটা এই যে ইন্টারনালি যে তার ইন্ট্রিনজিক এতটুকু গভীরতা আছে এই দুইটা সেকশনের মধ্যে, অনেকে বুঝাতেই চায় না, কোডের মধ্যে প্র্যাকটিস নেই, আর আপনাদের তো বললামই না মানে পরীক্ষার খাতায়। ঠিক আছে, অবস্থা খারাপ। আচ্ছা এখন আসি আমরা কত বললাম সি এবং 4, অর্থাৎ এদিকে সি নিয়ে নিলাম, তার মানে এ বি শেষ, এ বি আমাদের শেষ, এর সাথে 1, বি এর সাথে 3 এবং সি এর সাথে এখন কি করলাম আমরা 4 নিলাম, 4 মানে ওদিকে 4 আর কি, আপনি এভাবে দিতে পারেন এগুলা, এর সাথে 1 3
এবারে এদিকে কত, সি এর সাথে 4। তাহলে সিতে আমরা কি পড়ছিলাম, যে যে কাজের মাধ্যমে মৃত্যু ঘটাতে পারে বলে জানে সেই কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো কি হবে, কালপেবল হোমিসাইড। আর এখানে বলা হচ্ছে কি, কোন কাজ এতটাই বিপজ্জনক সম্ভাব্য সকল ক্ষেত্রে মৃত্যু ঘটাবে, তাহলে সেটা হবে কি, মার্ডার। এতটুকুতেই কি শেষ? না, এই সি এবং 4 এর সাথে যখন আপনি মিলাবেন একসাথে, তখন দেখতে হবে এখানে মূলত কোন ব্যক্তির হত্যার ক্ষেত্রে, অথবা সেটা কি খুন নাকি কোন শারীরিক জখমের মাধ্যমে কালপেবল হোমিসাইড, সেটা ডিপেন্ড করবে বলা হচ্ছে কিসের উপর, সেটা কোন ব্যক্তির জীবনের ঝুঁকির মাত্রার উপর। কিসের উপর? তাহলে এই দুটোর ক্ষেত্রে বলা হচ্ছে মানব জীবনের ঝুঁকির মাত্রার উপর, মাত্রার উপর। আপনাদেরকে আরো উদাহরণ দিয়েও পড়াবো, সমস্যা নেই, টেনশন করিয়েন না। মানব জীবনের ঝুঁকির মাত্রার উপর, তার মানে বলা হচ্ছে একটা মানুষের জীবন কতটা ঝুঁকির মধ্যে, আপনি তাকে মারতে যাচ্ছেন, কিন্তু এই মারার ফলে তার জীবন কতটা রিস্কে, আপনি কি দিয়ে মারতে যাচ্ছেন, কোন কাজের ফলে তার জীবনটা ইনস্ট্যান্ট কি নষ্ট হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। তার মানে জীবনের ঝুঁকির মাত্রার উপর এই জিনিসটা ডিপেন্ড করে। জীবনের ঝুঁকির মাত্রা যদি একটু কম হয় কালপেবল হোমিসাইড, মাত্রাটা যদি বেশি হয় আপনার মার্ডার বলে কি হবে, গণ্য হবে। ঠিক আছে, তো এখানে মধ্যে একটা কথা বলেছে, এই যে ঝুঁকি, সেই ঝুঁকির ফলাফল যদি কি হয়, ফলাফল যদি প্রবাবল রেজাল্ট হয়, মানে প্রবাবল রেজাল্ট মানে সম্ভাব্য ফলাফল হয়। তার মানে আমরা যদি বলি এখানে ঝুঁকির ফলাফল মাত্রা, ঝুঁকির মাত্রা আমরা যদি এভাবে লিখি সম্ভাব্য ফলাফল, সম্ভাব্য ফলাফল। আবার যদি বলা হয় এই ঝুঁকির মাত্রাটা অধিক সম্ভাব্য ফলাফল, মোস্ট প্রবাবল কজ, এটা হচ্ছে প্রবাবল কজ রেজাল্ট, আর এটা হচ্ছে কি অধিক সম্ভাব্য ফলাফল, অর্থাৎ মোস্ট প্রবাবল রেজাল্ট। তাহলে কোনটা ক্ষেত্রে কি হবে বলেন তো, এই যে সম্ভাব্য ফলাফলের ক্ষেত্রে কি হবে এবং অধিক সম্ভাব্য ফলাফলের ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি, এদিকে দেখা যাচ্ছে, আচ্ছা এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র এই ঝুঁকির মাত্রাটা যদি সম্ভাব্য ফল থাকে তাহলে সেটা হবে কালপেবল হোমিসাইড, এবং যদি অধিক মোস্ট প্রবাবল রেজাল্ট হয় তাহলে হবে কি মার্ডার বা খুন বলে গণ্য হবে। তাহলে কি হবে, হ্যাঁ এখন বাংলাদেশে কিশোর গ্যাং এরাও ব্যবহার করে, সম্ভাব্য হলে কালপেবল হোমিসাইড। থ্যাংক ইউ। আচ্ছা এতটুকু গেল না, এখন আমরা যে বললাম একটু আগে আপনাদেরকে কি দিয়েছিলাম, একটু আগে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম যে একজন ব্যক্তি এক্স ওয়াই এর মৃত্যু সংঘটনের জন্য এমন একটা গর্ত তিনি করে রেখেছেন, যেখানে পাতা বা ফরাস বিছিয়ে রেখেছেন, যেন তিনি এই গর্তের উপর দিয়ে গেলে তার মৃত্যু ঘটতে পারে, এবং মৃত্যু ঘটানো তার সম্ভাব্য সকল আয়োজন সে করে রেখেছে। এখন অনেকেই বলবে যেহেতু এক্স ওয়াই এর মৃত্যু সংঘটনের উদ্দেশ্যে এই গর্তটা করে রেখেছে এবং সেই গর্তের মধ্যে পড়েই ওয়াই এর মৃত্যু নিশ্চিত হয়েছে, অনেকেই বলবে এখানে কি হয়েছে, মার্ডার হয়েছে। আসলে কিন্তু মার্ডার হয় নাই। এখন আপনি বলেন তো, এই যে আমরা বললাম মানব জীবনের বা মানুষের জীবনের ঝুঁকির মাত্রা এই গর্তের মধ্যে পড়ে মারা যেতেও পারে, কোনো কারণে 0.1% জন্য হলেও সে কিন্তু এখানে বেঁচে যেতে পারে। মনে থাকবে, কারণ এই যে গর্ত, সেই গর্তের মধ্যে আপনি যতই আয়োজন করেন না কেন কোনো কারণে আপনি বেঁচে যেতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছি? জাস্ট এখানে বলছে গর্ত খুঁড়ে রাখছে, গর্তের মধ্যে পড়ে যেন মৃত্যু নিশ্চিত হতে পারে। এখন বলেন তো, পৃথিবীর যতই আপনি গর্ত খুঁড়েন না কেন কোন একটা জায়গায় লেগে সে হয়তো তার জীবনটা বিপন্ন হতে পারে, কোনো কারণে তার প্রাণটাতে বেঁচে যেতে পারে। এখন আসি আমি যদি বলি এই ক্ষেত্রে আর একটা এক্সাম্পল, এক্স ওয়াই কে মারার জন্য ওয়াই যেই পথে যায় সেই পথের প্রবেশদ্বারে একজন বন্দুকধারী দাঁড় করিয়ে রেখেছেন, যেন
ওয়াই যদি এই পথে প্রবেশ করার সাথে সাথে তার বুকে M16 দিয়ে কি করে, গুলি করে, অথবা স্নাইপার দিয়ে কি করে, আমি ধরলাম সেটা কি হবে, স্নাইপার দিয়ে কি করে, গুলি করে। এখন বলেন তো ওয়াই এক্স কার মৃত্যু সংগঠনের জন্য আয়োজন করে রেখেছেন, এক্স ওয়াই এর, তাকে দুনিয়াতে বাঁচায় রাখবে না। এখন আসি কাকে রেখেছেন, এই পথের মধ্যে একজন বন্দুকধারী ব্যক্তিকে দাঁড় করে রেখেছেন, যেন ওয়াই এই পথে প্রবেশ করার সাথে সাথে তার উপর স্নাইপার চালিয়ে দিতে পারেন। ঠিক আছে, এখন বলেন এই এই পথটা হচ্ছে একটাই পথ, এই পথ দিয়ে আসতে হবে সোজা বরাবর, কার বরাবর, ওই বন্দুকধারী বরাবর। এখন তার বুকে বরাবর যদি কোনো স্নাইপার শুট করে, তার বাঁচার কি 0.1% আছে? বলেন, এটা কোনো ক্রিস না, এটা কোনো ধরনের গর্ত না, কিছু না, সরাসরি তার বুকে কি করবে, স্নাইপার দিয়ে গুলি করবে। এখন আপনি বলেন তো এই যে গর্তে পড়ে মারা যাওয়া, এই যে গর্তের মধ্যে পড়ে মারা যাওয়া, আবার এদিকে এই পথ দিয়ে আসলে স্নাইপার দিয়ে তার বুকে গুলি করা, দুটোর মধ্যে মোস্ট ডেঞ্জারাস রেজাল্ট কোথায়? কি আপনার স্নাইপারে নাকি গর্তের মধ্যে? বলেন তো বলেন। হ্যাঁ, অপরাজিতা চৌধুরী হ্যাঁ বলেছেন মার্ডার, তাহলে খুন হবে না। আমিরুল ইসলাম হ্যাঁ, এরপর বলেছেন স্নাইপার। আচ্ছা, তামান আলম তন্নি বলেছেন গুলি করা। আচ্ছা, সাজু বলেছেন স্নাইপার, জাহিদুল ইসলাম বলেছেন স্নাইপার, আমিরুল ইসলাম বলেছেন স্নাইপার। হ্যাঁ, হাবিবুর রহমান ওয়াই কি, ওয়াইকে তো মৃত্যুবরণ মানে মৃত্যু সংগঠিত করেছে, ওয়াইকে তো মেরে ফেলছেন, স্নাইপার। ভেরি গুড, তার মানে সবাই আমার সাথে একমত, স্নাইপারের মধ্যে কোনো সম্ভাবনা নেই। আমরা যদি পার্সেন্টেজ হিসেব করি তাহলে এই স্নাইপারের মধ্যে ওয়াই এর মৃত্যু সংঘটনের মাত্রা হচ্ছে 100%, মানে মোস্ট প্রবাবল রেজাল্ট কোথায়, এই স্নাইপারে। আর যদি বলে প্রবাবল রেজাল্ট, তার মানে এই গর্তের মধ্যে। ঠিক আছে, তার মানে এই গর্তের মধ্যে হচ্ছে তা সে মৃত্যু সংঘটনের একটু আগেও বেঁচে যেতে পারে। অর্থাৎ এই গর্তের মধ্যে পড়ে আপনি মৃত্যুর সব আয়োজন করেছেন, অর্থাৎ এখানে এক্স ওয়াই এর মৃত্যুর জন্য সকল ধরনের আয়োজন করেছে, তারপরেও এক্স কি বলতে পারবে এখানে ওয়াই 100% মারা যাবে, 0.1% সন্দেহ নেই, এটা বলতে পারবে না। কিন্তু এক্স কিন্তু এই স্নাইপারের ক্ষেত্রে কিন্তু বলতে পারবে, তার 0.1% বাঁচার সম্ভাবনা নাই। সুতরাং এটার ক্ষেত্রে সে মার্ডার, ওইটার ক্ষেত্রে সে কি কালপেবল হোমিসাইড। বুঝা গেছে এটা? রাশেদুল ইসলাম, আক্তার শামিমা, সবার বুঝে গেছে কিনা এই জিনিসটা? এগুলো খুঁটিনাটি বুঝতে হয়, বুঝছেন? এগুলো মূলত হচ্ছে কি একটা ক্লাস বা 1 ঘন্টা 2 ঘন্টার একটা জিনিস দিয়ে আপনি হবে না, এগুলো সারা জীবন স্টাডি করতে হয়, সারাক্ষণ এটা স্টাডির মধ্যে রাখতে হয়। ঠিক আছে, এই যে বললাম না আমরা কালপেবল হোমিসাইড এবং মার্ডার দিয়ে আমার মনে হয় আমি এমনও দিন গেছে 2টো ক্লাস নিয়েছি এটা। ঠিক আছে, একটানা 2.5 ঘন্টা ক্লাস নিতে হয়েছে শুধু অল্প জিনিস বোঝানোর জন্য। ওকে, অনেকে এটা আসলে সাধ্যের মধ্যে আসে না, অনেকের ক্ষমতার মধ্যে আসে না আর কি বোঝানোর ক্ষেত্রে, এবং আরেকটা বিষয় পড়াতে চাই না, আবার অনেকে আছে কি বুঝে কিন্তু আরেকজনকে বুঝাইতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, আবার অনেকে আছে ভুলভাল ব্যাখ্যা দিয়ে ফেলে, এটা হচ্ছে সবচেয়ে বড়। তামান্না আলম তন্নি ক্লিয়ার, থ্যাংক ইউ বোন। আচ্ছা, এরপর আসি আমরা 2 নম্বর। দেখেন আমরা এ এর সাথে 1, বি এর সাথে 3, আহা বারবার এক দিই, আচ্ছা 3, সি এর সাথে 4, কিন্তু এগুলো তো পেলাম আমরা 299 এর, এগুলো কিসের? এগুলো হচ্ছে আপনার 300 দ্বারার, কিন্তু এখান থেকে একটা জিনিস বাদ পড়ে গেছে, মানে এই তিনটার সাথে এই তিনটা মিলালাম, ঠিক আছে, কিন্তু একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে কত, 2 নাম্বার গ্রাউন্ডটা। তাহলে আবার একটু দেখুন তো 2 নম্বর গ্রাউন্ড আমরা কি লিখিয়েছিলাম। বলা হচ্ছে এখানে কোন নির্দিষ্ট ব্যক্তির শারীরিক অবস্থার কারণে কোন আঘাত বা জখম দ্বারা কি করা, মৃত্যু ঘটানো। কিসের কারণে? শারীরিক অবস্থার কারণে। এই শারীরিক যে অবস্থার কথা বলা আছে সেখানে আপনি লিখতে পারেন কি, অপরিপক্কতার কারণে, অপরিপক্ক বয়স, ইমেচিউর ফ্যাকাল্টি। ঠিক আছে, অর্থাৎ যেটা বলা হচ্ছে অপরিপক্ক
বয়স, ওই যে আমরা ফার্স্টে বললাম 7 দিনের বয়সটা, ঠিক আছে, এটার ক্ষেত্রে জখমটা দেখতে হবে কোনো অস্ত্র ছাড়াই। দেখেন অনেক সময় আমরা বললাম না কালপেবল হোমিসাইড এবং মার্ডারের ক্ষেত্রে কিন্তু আপনার অস্ত্রটাও দেখতে হবে কোন ধরনের অস্ত্র ইউজ করেছে, কিন্তু না, অনেক সময় আপনি ব্লান্ট ওয়েপন দিয়েও মার্ডারের জন্য কি হয়ে যাবেন, লায়েবল হয়ে যাবেন। ওই যে বললাম কোন অবস্থায় করেছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এখানে বলা হচ্ছে আপনি শারীরিক জখম বা আঘাত করেছেন, সেটা কিসের ক্ষেত্রে, অপরিপক্ক বয়সের ক্ষেত্রে। অর্থাৎ ঘুষি দিয়ে যদি আপনি একজন 30 বছরের ব্যক্তিকে মেরে ফেলেন তাহলে সেটা হবে কি কালপেবল হোমিসাইড। আর একই ঘুষি দিয়ে যদি 7 দিনের বাচ্চাকে মেরে ফেলেন তাহলে সেটা হবে কি আপনার মার্ডার, আর কিছু না। এটাই, ঠিক আছে, মূল পার্থক্য হচ্ছে এটাই। এখন আপনি বলতে পারেন ভাইয়া পরীক্ষার হলে পার্থক্য কিভাবে লিখবো? পার্থক্য আমি যেভাবে বলছি ঠিক সেভাবে লিখতে পারেন। লিখিত মাস্টারে যে পার্থক্যটা দিয়েছে ওটা কোনো পার্থক্য না। পার্থক্য হচ্ছে র‍্যাক ভার্সেস গোবিন্দ, যেটা এটা ওটা অবশ্যই লিখিত মাস্টার দিয়েছে, ওটা আমি দিয়েছিলাম লাস্টে অ্যাড করে, ঠিক আছে, ওইটা ওভাবে লিখতে হবে। জাস্ট এমনি এই দ্বারাই বলেছে এইখানে গ্রিভিয়াস বেশি গ্র্যাভিটি, এখানে গ্র্যাভিটি কম, এগুলো কোনো পার্থক্য না। বুঝতে পারছি? আপনাকে দরকার হলে এটা আমি লিখে দিব, এটা আমি মনে হয় লিখে দিয়েছিলাম কোথায়। ওকে, এখানে একটা সেকশন দিও, ও পিএইচডি করা যাবে। হ্যাঁ, এটা আর কি রাশেদ ভাই। যাই হোক, এখন আসি আমরা এই 299 ধারায় রাশেদ ভাই কয়টা এক্সাম্পলের কথা বলেছে, উদাহরণের কথা বলেছে, কয়টা? 3টা উদাহরণের কথা বলেছে। দেখেন বই খুলে দেখেন, দেখেন 299 এবং 300 ধারার মধ্যে যে উদাহরণগুলো আছে একটা বাদ দিতে পারবেন না, সবগুলো আপনাকে বুঝতে হবে এবং শিখতে হবে একই সাথে, ঠিক আছে হোসেন ফাইজুল? তো এখানের মধ্যে 299 ধারার মধ্যে যে 3টি উদাহরণের কথা বলা আছে, 1 নম্বর উদাহরণে বলা আছে যে মৃত্যু কিভাবে ঘটায় তার একটা উপায় বর্ণনা করা আছে। কি বর্ণনা করা আছে? উপায়। 2 নম্বরে বলা হচ্ছে যে যিনি হত্যা করেন বা খুন সংগঠন করেন, ঠিক আছে, তো যেই ব্যক্তি মূলে থাকেন, মূলে মানে কি মূল অপরাধী, তাকে দোষী করা হয়েছে। আর যে নির্দোষ কিছুই জানে না, সে কোনো অপরাধ করে নাই, সে জেনারেল এক্সেপশনে ফেলে দেয়া হয়েছে। সেই উদাহরণ হচ্ছে কি 2, অর্থাৎ অপরাধের মূলে যিনি থাকেন তাকে অপরাধী হিসেবে গণ্য করা হয়েছে। ওই যে একটা এক্সাম্পল মনে আছে, এক্স ওয়াই কে বলছেন তুমি জোব বরাবর কি করো, এই বরাবর গুলি করো, কিন্তু সেই বরাবর জেড বসে আছেন, সেটা কিন্তু ওয়াই জানতো না, জানে কে? এক্স। এক্স জানা সত্ত্বেও সে ওয়াই কে বলল তুমি এই বরাবর গুলি করো। এখানে একটা পাখি আছে, ফাউল আছে, ঠিক আছে, ফল, ঠিক আছে, পেঁচা। এখন বলা হচ্ছে সে গুলি করার পরে কোনো পাখি মরে নাই, মারা গেছে জেড। তাহলে এই বেচারার কোনো দোষ আছে কিনা? দোষ নাই। কেন দোষ নাই? কারণ সে জানতো না, তার আউট অফ নলেজ, তার কোনো অভিপ্রায় ছিল না, তার কোনো উদ্দেশ্য ছিল না, কিছুই ছিল না। সুতরাং নিরপরাধ এবং নির্দোষ ব্যক্তিকে আইন ছাড়া দিয়েছে। এই অপরাধের মূলে যিনি কাজ করেছেন তাকে আইন ধরে ফেলছেন, ঠিক আছে, তাহলে এক্স কে শাস্তি দিয়েছেন। সুতরাং বলা হচ্ছে ওয়াই এর মূলে অর্থাৎ অপরাধের মূলে যিনি আছেন তাকে শাস্তি দেওয়া হয়েছে। আচ্ছা, 3 নম্বরে কি বলা আছে? 3 নম্বরে বলা আছে যে কোনো ব্যক্তি যদি ভুল করে হত্যা করে তাহলে সেটা কি হয় না, কালপেবল হোমিসাইড হয় না। ভুল করে তার মানে ভুলের কারণে যদি হয়, ওটা তো উনি ভুল করে নাই, আরেকজন তারা ভুল করাইছে। এটা হচ্ছে তিনি নিজে নিজে ভুলে কাজটা করে যদি কোনো হত্যা সংগঠন করে, সেটা কি হবে না, কালপেবল হোমিসাইড হবে না। এই যে একটা এক্সাম্পল মনে আছে, চুরি করতে গিয়ে কি মুরগি চুরি করতে গিয়ে কোনো ব্যক্তিকে মেরে ফেলছেন। এখন উনি পেটের দায়ে মুরগি চুরি করতে গেছেন, কিন্তু কোনো মানুষকে মেরে ফেলা তো তার উদ্দেশ্য নয়। দুর্ভাগ্যক্রমে দুর্ঘটনাক্রমে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে বলা হচ্ছে তিনি কালপেবল হোমিসাইড করেন নাই, তবে তিনি যে কাজ করতে গেছেন, যে অপরাধ করতে গেছেন ওই অপরাধের জন্য দায়ী হবেন, কালপেবল হোমিসাইড বা মার্ডারের জন্য দায়ী হবেন না, ঠিক আছে, এই কথাগুলো এখানে বলছে। আচ্ছা যাই হোক, এখন আসি আমরা, এটা গেল যে 3টা উদাহরণ। 3টা উদাহরণের পরে এখন আমরা চলে যাব কোথায়, আমাদের এই যে 3টি ব্যাখ্যার কথা বলেছেন। ব্যাখ্যা কয়টি? 3টি। তাহলে 3টি উদাহরণও, আবার এদিকে ব্যাখ্যা কয়টি? 3টি। ব্যাখ্যা নাম্বার 1 একটু দেখেন, ব্যাখ্যা নাম্বার 1, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখতে হবে, আজকে না হয় কালকে পড়তেই হবে, আপনি যত অবহেলা করেন না কেন। 3 নাম্বার উদাহরণ, হ্যাঁ
দুশোর মধ্যে পার্থক্য করে স্যার একটু কষ্ট করে নোট করে। আচ্ছা এটা আমি লিখে দিব, সামিয়া জামান। ওকে, ছোট করে এটা আমি লিখে দিব, মনে হয় এটা আমি কোথাও লিখে দিয়েছি আমার কোন একটা বেচে, আমি বেচের মধ্যে আছে, আমি ওখান থেকে দেখে আপনাদেরকে দিয়ে দিব এটা। ওকে, আচ্ছা ব্যাখ্যা নাম্বার 1 কি? এখানে বলা হচ্ছে দেখেন, কোন ব্যক্তি রোগগ্রস্ত, রোগগ্রস্ত মানে রোগাক্রান্ত, এমন ব্যক্তিকে আপনি মারার ফলে তার মৃত্যুটাকে আপনি ত্বরান্বিত করেছেন। তার মৃত্যুটাকে মানে তার যে বাঁচার যে একটা আশঙ্কা সেটাকে একদম নষ্ট করে তার মৃত্যু ত্বরান্বিত করেছেন। সে বাঁচতে হচ্ছে 1 বছর, এই রোগগ্রস্ত ব্যক্তিকে আপনি আঘাতের ফলে সে 2 দিন পরেই মারা গেছে, 1 সপ্তাহ বেঁচেছেন, তাহলে বলা হচ্ছে আপনি করেছেন কি? কালপেবল হোমিসাইড। এখানে আপনি এমন কোন অজুহাত দাঁড় করাইতে পারবেন না যে আমি তারা এমনি মারছি আর কি, সে কিন্তু আগে থেকে অসুস্থ, রোগগ্রস্ত, সে রোগে তো মরতো, আমার ঘুষিতে মরছে তা নয়, সে রোগের কারণেও মরছে, এই কথাটা আপনি তুলতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই রোগগ্রস্ত ব্যক্তির উপর আক্রমণ করার, আঘাত করার অধিকার আপনার আছে কিনা? নাই। এবং আপনার এটাও জানা উচিত যে একজন রোগগ্রস্ত ব্যক্তিকে মারলে তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এই রোগাক্রান্ত ব্যক্তির উপর আঘাতের ফলে তার মৃত্যুটাকে যদি আপনি ত্বরান্বিত করেন, ঠিক আছে, কোনো যদি ত্বরান্বিত করেন, তাহলে বলা হচ্ছে আপনি কালপেবল হোমিসাইড থেকে রেহাই পাবেন না, এক্সামশন পাবেন না। ঠিক আছে, মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে দিয়ে। হ্যাঁ, হাবিব ভাই ওটা বলতেছে না, বলতেছি কি আরেকটু ছোট করে ওদের মধ্যে যেটা আছে ওটা না, মানে আমার মতো করে সংজ্ঞা জাতীয়, মাত্রা জাতীয় ওভাবে করে দেওয়ার জন্য। বুঝাতে পারছি? বইয়ের মধ্যে তো আছে, ওটা আমি নিজেই করছি, এটা আমি দ্বিজেন্দ্রলাল বই থেকে, ধীরেজ চন্দ্রলাল এবং আরেকটাকে, বইটা আমার কাছে আছে, ইংলিশ বই, ইন্ডিয়ান রাইটার, ওখান থেকে এবং এল কবিরের মধ্যে ওই পার্থক্যটা আছে, ওখান থেকে বাংলাটা করছি আমি, আমি নিজে বাংলাটা করে লিখিত মাস্টারে সেটা দিয়েছি। ঠিক আছে হাবিব ভাই, কিন্তু উনি যেটা বলেছেন সেটা হচ্ছে কি আরেকটু ছোট করে, মানে পয়েন্ট আকারে পার্থক্যটা করে দেওয়ার জন্য, মানে মাত্রাগত এইভাবে করে আমরা একটা পার্থক্য করি না, কালপেবল হোমিসাইডে এটা, অন্যদিকে মার্ডারের ক্ষেত্রে এটা। এখন আপনি র্যাক ভার্সেস গোবিন্দের যদি পার্থক্যটা লিখতে যান, পরীক্ষার হলে মাথা আওলা জাওলা হয়ে যাবে। ঠিক আছে, আপনি ভালোভাবে সাজাতে পারবেন না, তখন এর সাথে কি 2, 2 এর সাথে 3, আপনি এলোমেলো করে ফেলবেন। বুঝতে পারছি? আচ্ছা যাই হোক, এখন আসি আমরা রোগগ্রস্ত মানে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কেমন? এরপর বলা হচ্ছে দেখেন 2 নম্বরে, অর্থাৎ ব্যাখ্যা নাম্বার কি 2 এর মধ্যে যেটা বলছে, বলা হচ্ছে কোন ব্যক্তিকে আপনি আঘাত করেছেন, আঘাত করার পর তার রক্তক্ষরণ হচ্ছে। আপনি আমাদেরকে আপনি করে দিয়েন ভাই, আপনি আমাদেরকে আপনি করে দিয়েন, এটা কি বললেন? আচ্ছা যাই হোক, হ্যাঁ দেখেন ব্যাখ্যা 2 এর মধ্যে বলা হচ্ছে আঘাতের ফলে যদি তার রক্তক্ষরণ হয়, দেখেন, অথবা সে কিছুক্ষণ বেঁচে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে তাকে যথাযথ সুনিপুণ চিকিৎসা এবং প্রতিকার করা গেলে সে বেঁচে যেত। এই অজুহাত আপনি তুলতে পারবেন না। অর্থাৎ আপনি এক্স জেড কে মারার ফলে একই জায়গায় সে পড়েছিল মিনিমাম সকাল থেকে বিকাল পর্যন্ত, সেন্সলেস অবস্থায় পড়েছিল এবং রক্তক্ষরণ হয়ে সে সন্ধ্যার দিকে মারা গেছে। ঠিক আছে, এখন জেড কে মারার অপরাধে, খুন করার অপরাধে এক্স এর বিচার হচ্ছে। এখন এক যদি বলে মাননীয় আদালত আমি জেড কে মারছিলাম, আমি তাকে হত্যা করেছিলাম, ঠিক আছে, কিন্তু সে তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে ছিল, কেউ যদি তাকে হাসপাতালে নিয়ে যেত, তার চিকিৎসা করা যেত, সে তো বাঁচত, তাহলে আমাকে কেন অপরাধে লাইবল করা হচ্ছে? আইন বলবে নো, তোমাকে কালপেবল হোমিসাইড থেকে এক্সামশন দেয়া যাবে না। সে প্রতিকার পাইলে, সুনিপুণ চিকিৎসা পাইলে বাঁচত, সেটা পরের বিষয়, কিন্তু তুমি তারে মৃত্যু পথযাত্রী কেন করলা? এটার জন্য কালপেবল হোমিসাইডে সে লাইবল হয়ে যাবে। ব্যাখ্যা নাম্বার কত? 2 এর মধ্যে। ব্যাখ্যা নাম্বার হচ্ছে কি 2 এর মধ্যে। আচ্ছা এরপরে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার বলা হচ্ছে কি, দেখেন সাধারণত কোনো মহিলাকে বাঁচানোর জন্য তার গর্ভস্থিত কোনো সন্তানকে মেরে ফেললে সেটা অপরাধ না। কেন? ওই নারীর জীবন রক্ষার জন্য সেটা করা হয়েছে। কথা বুঝছেন কিনা? কিন্তু কেউ ইন্টেনশনালি কোন একটা বাচ্চা শিশু জন্ম নিচ্ছে, ওই মুহূর্তে যদি ওই বাচ্চা শিশুর কোনো অংশ নিষ্ক্রান্ত করে ফেলে,
অবশ করে ফেলে অথবা কেটে ছিঁড়ে ফেলে, ওই বাচ্চাটার মৃত্যু নিশ্চিত করে, তাহলে বলা হচ্ছে যেই কাজটা করেছে সে কালপেবল হোমিসাইডের জন্য লায়াবল হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে বাচ্চাটা যদি পেটে থাকতো, ওই মহিলার জীবন বাঁচানোর জন্য ওই বাচ্চাকে মেরে ফেলা যেত, কোনো অপরাধ নয়। কিন্তু এরকম কারণ ব্যতীত শুধুমাত্র সে দুনিয়াতে আসতেছে অথবা কোনো বিকলাঙ্গতার কারণে, এই অনেক আছে না পৃথিবীতে, মানে জানতে পারা যে কি তার সন্তানটা অটি অটি মানে কি অটিজম বলে আর কি, কি বলে মানে অস্বাভাবিক অবস্থা, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে তাকে দুনিয়াতে বেঁচে রাখতে চায় না, এটা কিন্তু একে নষ্ট করে ফেলে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলে, বা বিভিন্ন ধরনের মেডিসিনের মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে খন্ড খন্ড বিচ্ছিন্ন করে ফেলা হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে বলা হচ্ছে ওই প্যারেন্টসরা কখনোই অপরাধ থেকে কি পাবে না, এক্সামশন পাবে না, তারা কালপেবল হোমিসাইড করেছে বলে কি গণ্য হবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মূল, হ্যাঁ অটিজম। তাহলে বলা হচ্ছে ব্যাখ্যা 3। তাহলে 300 ধারার মধ্যে দেখেন আমরা মার্ডারের চেয়ে এই কালপেবল হোমিসাইডের পড়া কিন্তু বেশি। ওকে, একটু পড়তে হবে। হ্যাঁ, অটিজম শিশু, তারা কিন্তু অটিজম, ঠিক আছে? বলছি ভাইয়া পার্থক্যটা আপনি আমাদেরকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইজুন, এটা আমি করে দিব ইনশাল্লাহ। আমাদের তাহলে ব্যাখ্যা শেষ, আমাদের উদাহরণ শেষ, আমাদের 299 দ্বারা সংজ্ঞা শেষ। এখন আমরা একটু যাব মার্ডারের দিকে। আবার মার্ডারের যে 4টি উপাদান সেটাও আমরা পড়ে ফেলছি, সেটাও শেষ। ক্লিয়ার? এখন আসি আমরা 5টি ব্যতিক্রমের মধ্যে। 5টি ব্যতিক্রম, 5টি ব্যতিক্রমের মধ্যে কি বলছে? বলছে এই ব্যতিক্রমের মধ্যে পড়লেই আবার অপরাধ করেছে বা করেন নাই তা নয়, অপরাধ অবশ্যই করেছে, তবে সেটা হয়ে যাবে কি কালপেবল হোমিসাইড। মানে তখন মার্ডারের শাস্তি পাবে না, পাবে কি কালপেবল হোমিসাইডের শাস্তি, অর্থাৎ 302 হবে না, তখন হবে কত 304। বুঝতে পারছি? তার মানে এখন আসি, কতক্ষণ এসে সময় বেশিক্ষণ হয়নি তো, আমি তো হ্যাঁ দেখেন এখানে বলা হচ্ছে যখন এক্স জেড কে কোনো গুরুতর মারাত্মক বা আকস্মিক উত্তেজনার ফলে আঘাত করে, কি বললাম? গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। দেখেন আবারও দেখেন, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, মারাত্মক উত্তেজনার ফলে যদি এক্স জেড কে কি করে খুন করে, মানে হত্যা করে, খুন হবে না হত্যা করে, তাহলে সেটা হবে কি মার্ডার নাকি কালপেবল হোমিসাইড? কালপেবল হোমিসাইড। কারণ এখানে প্ররোচনাটা দিয়েছে কে? জেড। বলে তোমার একটা বিড়াল মারার মুরুত নাই, তুমি আমাকে কি মারবা, এরকম বলো বলে কি করতেছে জেড এক্স কে এক্সাইটেড করতেছে, এক্সাইটেড উত্তেজনা দিচ্ছে। সেই উত্তেজনার বশবর্তী হয়ে যখন এক্স জেড কে আঘাত করে মেরে ফেলবে, তখন বলা হচ্ছে একপক্ষভাবে অপরাধটা হয় নাই, অর্থাৎ এক হাতে তালি বাজে না, এই 2 হাতে তালি বাজার কারণে এই হত্যাটা হয়েছে। সুতরাং সে মার্ডারের জন্য শাস্তি পাবে না, সে পাবে কি কালপেবল হোমিসাইডের জন্য, ঠিক আছে? সে নিন্দনীয় নরহত্যার জন্য শাস্তি পাবে। থ্যাংক ইউ। ওকে, ফাইজুন খুনের ব্যতিক্রম বলা হয়েছে, ভেরি গুড, কালপেবল হোমিসাইড। এখন আসি আমরা 2 নম্বর গ্রাউন্ড। 2 নম্বর গ্রাউন্ডে কি বলছে, অর্থাৎ 2 নম্বর ব্যতিক্রমে, 2 নম্বর ব্যতিক্রমে বলছে কি আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করা। অর্থাৎ আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে কোথায় ব্যতিক্রম পড়ছিলাম মনে আছে? অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ডিফেন্স এক্সারসাইজ করার ক্ষেত্রে কোন ধারা সাপেক্ষে করতে হয়, দেখি বলেন তো, কোন ধারা সাপেক্ষে করতে হয়? মানে তো পানি দাও তো। হ্যাঁ, ভেরি গুড। তামান্না আলম তন্নি বলেছেন 99 ধারা, রেজওয়ানা তামান্না বলেছেন 99 ধারা, এবং তোফায়েল আহমদ বলেছেন 99 ধারা। কুসুম দিও। হ্যাঁ, তাহলে দেখেন, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। এই 99 এর মধ্যে আমরা কি পড়ছিলাম, একটা একটা গ্রাউন্ড কি পড়ছিলাম, আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে ঠিক যতটুকু প্রয়োগ করা দরকার তার চেয়ে বেশি করা যাবে না। কেউ যদি আপনাকে একটা ব্যাট নিয়ে মারতে আসে, আপনি তারে কিরিচ দিয়ে আঘাত করতে পারবেন না, তার মানে এটা আপনি সীমা লঙ্ঘন করেছেন, সীমা লঙ্ঘন করেছেন।
ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে কেউ যদি লাঠি দিয়ে মারতে আসে, আপনি তাকে AK-47 দিয়ে মারতে পারবেন না। যদি লাঠির পরিবর্তে AK-47 দিয়ে গুলি করে মেরে ফেলেন, তাহলে আপনি আর এটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করেন নাই, আপনি হিংসার বশবর্তী হয়ে আপনি ঠান্ডা মাথায় তারে খুন করলেন, এই জন্য হবে কি কালপেবল হোমিসাইড। তার মানে রাইট অফ প্রাইভেট ডিফেন্স করতে গিয়েছেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত করে ফেলছেন। এটা হচ্ছে কত, 2-এ। 2-এর পরে হচ্ছে আমাদের 3-এর মধ্যে বলা আছে, হ্যাঁ হ্যাঁ 3-এর মধ্যে বলা আছে, একটু দেখেন, যে সরকারি কর্মচারীদেরকে নির্দিষ্ট ক্ষমতা দেয়া হয়েছে, ঠিক কিনা। 3 নাম্বার যে পাবলিক সার্ভেন্ট, এই পাবলিক সার্ভেন্টদেরকে কিন্তু নির্দিষ্ট ক্ষমতা দেয়া হয়েছে, কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবে। ঠিক আছে, দেখেন না সেনাবাহিনী এত কিছুর পরও কিন্তু গুলি করতে পারে, পুলিশ গুলি করতে পারে না, অর্ডার নাই, যতটুকু আছে ততটুকু। এখন দেখেন, আমরা জানি যেমন কতটুকু অর্ডার, সিআরপিসির 46 এর মধ্যে কি বলা আছে লাস্টের দিকে, মনে আছে? অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধীর ক্ষেত্রে যখন গ্রেপ্তার করতে যায়, সে যখন ফেসিলেট করে দেয় না, সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। এটা কোথায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির সিআরপিসির 46 এর মধ্যে। তাহলে এখানে সরকারি কর্মচারীকে আইন একটা ক্ষমতা দিয়ে দিয়েছে যে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধী হলে সে যদি তাকে গ্রেপ্তার করতে না দেয়, তাহলে তার গুলি পর্যন্ত করা যাবে। ঠিক আছে, তার গুলি করে তাকে মারার পর্যন্ত করা যাবে। তামান আলম তন্নি কোথায়? এটা 46-এ। তাহলে এটা আইন কাকে ক্ষমতা দিয়েছে? সরকারি কর্মচারীকে। কিন্তু একজন সরকারি কর্মচারীকে কি চোরকে গুলি করার কোনো ক্ষমতা দিয়েছে? একদম বুকে বরাবর গুলি করে দিয়ে মেরে ফেলবে, এরকম কোনো ক্ষমতা কি সরকারি কর্মচারীকে দিয়েছে? না। তো বলা হচ্ছে কোন পাবলিক সার্ভেন্ট যদি তাকে প্রদত্ত ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ করে, তার মানে একটা চোরকে পালানোর সময় যদি তার বুক বরাবর গুলি করে মেরে ফেলে, তাহলে ওই পাবলিক সার্ভেন্ট কালপেবল হোমিসাইড করেছে বলে কি হবে? গণ্য হবে, সে কোনো এক্সামশন পাবে না। ঠিক আছে, সে কি হবে? গণ্য হবে। হ্যাঁ, অ্যারেস্ট হাউ মেড, ভেরি গুড, 46 3-এর মধ্যে। ওকে, এখন আসি 4-এর মধ্যে। 4-এর মধ্যে কি সহজ বিষয়, 4-এ সাডেন ফাইট। তাহলে 4-এর মধ্যে কি 4, হ্যাঁ 4-এর মধ্যে কি সাডেন ফাইট, মনে রাখবেন এইভাবে, হঠাৎ ঝগড়া। এখন একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম, কি কোন প্রশ্নের মধ্যে হঠাৎ ঝগড়া, দস্তাদস্তি, হাতাহাতি, গুতাগুতি, মারামারি, ঠেলাঠেলি, এরপর আরে কি বলছিলাম, তামান আলম তন্নি, এগুলা যদি দেখেন সাডেন ফাইট, পূর্ব পরিকল্পনা ছাড়া, এগুলোর কারণে যদি কোনো হত্যা সংগঠন করে, সেটা কি হবে না, সেটা কখনোই মার্ডার বলে গণ্য হবে না, সেটা হবে কি কালপেবল হোমিসাইড। তাহলে কি বললাম? হঠাৎ ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, দস্তাদস্তি, মারামারি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি ইত্যাদির ফলে যদি কোনো হত্যা সংগঠিত হয়, তাহলে সেটা কি হবে না, সহজ করে মনে রাখবেন, সেটা হবে কালপেবল হোমিসাইড। মনে থাকবে? উইদাউট প্রিমেডিটেশন, কোনো ধরনের কি থাকবে না, পূর্ব পরিকল্পনা থাকবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাথে তন্নির ধাক্কা লাগছে, বললাম যে ধাক্কা দিলেন কেন? তন্নি বলতেছেন কি আপনি দিলেন ধাক্কা। এরকম করে আমরা এই যে হঠাৎ ঝগড়াঝাটির কারণে মেরে ফেললাম একজন আরেকজনকে, দুজনকে মারে না, যে কোনো একজনকে আর কি, ওনাকে মেরে ফেললাম আমি, তাহলে বলা হবে কি এটা কালপেবল হোমিসাইড। ওকে, 4 নাম্বার গেল। 4 নাম্বার যাওয়ার পর হচ্ছে আমরা দেখব কত নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বার একটা মজার বিষয় হচ্ছে 18+, যদি কোনো 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে অথবা কোনো মৃত্যুর ঝুঁকি নেই, এটা নেয়ার পরেও যদি আপনি তার মৃত্যু ঘটান, তাহলে বলা হচ্ছে সে ঝুঁকি নিয়েছে বলে, স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে বলে আপনি তারা তো মারতে পারেন না। কথা বুঝছেন? সেটা হচ্ছে কি কালপেবল হোমিসাইড। তাহলে বয়সটা হতে হবে কত এখানে? 18/18+, 18 অবলিক কি 18+। এই বছর বয়স্কের
বছরের মানুষ যখন কোনো স্বেচ্ছায় উইলিংলি যদি কোনো ধরনের মৃত্যুটা বরণ করে নেয়, এই যে যেমন এটার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতাম, মনে আছে? নো প্ল্যান। হ্যাঁ, কিরকম এক্সাম্পল? ওই যে একটা ইংলিশ মুভিতে এই যে তারা কি করতে যায়, একটা মিশনে যায়, মিশন থেকে আসার পথে যখন পাহাড় দিয়ে যাচ্ছিলেন, একজনের পায়ে মাইন লেগে, মাইন চিনেন তো, একজনের পায়ে মাইনটা লাগার সাথে সাথে তার একটা পা উড়ে যায়, পা, পায়ের অর্ধেক চলে যায় ডিরেক্ট একদম কোমর পর্যন্ত, ঠিক আছে? পুরো পাটা ধ্বংস হয়ে যায়, রক্তকরণ হতে থাকে। তখন সেই সৈনিক আরেকজনকে বলছেন, ভাই আমি আর বাঁচবো না, আমারে গুলি করে দে, তোরা চলে যা, আমারে গুলি করে দিয়ে তোরা চলে যা। তখন কিন্তু রক্তকরণ হচ্ছে ওর, ঠিক আছে? তার মানে সে বাঁচতে চাচ্ছে না। দেখেন, কারণ অনেক সময় মানুষের অনেক যন্ত্রণা কিন্তু মৃত্যুর চেয়েও শ্রেয় বলে মনে হয়, ঠিক আছে? মানসিক যন্ত্রণা, ওই যে আমরা বলছিলাম মনে আছে যে কন্ডেম সেলের মধ্যে যাদেরকে রাখা হয় তারা কিন্তু মৃত্যুর প্রহর গুনতে থাকে। তারা বলে যে কি, আমাদেরকে বাঁচিয়ে রেখে লাভ নেই, তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দাও। মানে এতটা কষ্ট কিসের মধ্যে, এই যে কন্ডেম সেলের মধ্যে। এই যে বর্তমানে যে আয়নাগর শুনতেছি আর কি, আমরা তো দেখি নাই, এই যে আয়নাগরের আদলে। এখন কথা হচ্ছে, এই ব্যক্তি দেখেন বয়স্ক মানুষ, 18 বছরের বেশি বয়স, সে আরেকজনকে বলতেছে যেন তারে শুট করে যেন সে মুক্তি পায়, কারণ তার খুব যন্ত্রণা হচ্ছে। তাহলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেছে না, মৃত্যুর ঝুঁকিটা নিচ্ছে না। এখন বলার সাথে সাথে সে যদি এরে গুলি করে দেয়, তাহলে কি এটা হইলো? এটা কি ন্যাচারাল জাস্টিস সংগঠিত হয়েছে, ভায়োলেট হয়েছে না? বলা হচ্ছে তার, সে যতই কষ্ট পাক না কেন, তাকে গুলি করার অধিকার এই ব্যক্তির নাই, যতই সে সম্মতি দেখ না কেন, ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে তার উচিত হচ্ছে তাকে আরো বাঁচানো, কিভাবে বাঁচানো যায় তার চেষ্টা করা, আর না পারলে নাই, সে রক্তকরণ হয়ে মারা যাক, কিন্তু শুট করার অধিকার তার নাই। এই ক্ষেত্রে সে কি করেছে? কালপেবল হোমিসাইড করেছে, ঠিক আছে? স্বেচ্ছায়। এটা হচ্ছে আপনার 5টা ব্যতিক্রম, বুঝতে পারছি? তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের এই যে এখানে 4টা উপাদান আছে, 5টা ব্যতিক্রম আছে, একটু ভালো করে পড়বেন। একই সাথে যেটা বলবো আপনাদেরকে একটা কাজ দিব, সেটা হচ্ছে আমি পড়াচ্ছি না, এগুলো আপনারা পারবেন, যে 300 ধারার মধ্যে যে কয়টি এক্সাম্পল আছে, 1 2 3 4 5 6টি এক্সাম্পল আছে, এই 6টি এক্সাম্পল ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? এটা আজকে প্রিলিতে হোক, রিটেনে হোক, ভাইভাতে হোক, আপনি যে কোনো ভাবে আনসার করতে পারবেন যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে আপনার, ঠিক আছে? ক্লিয়ার থাকে। এরপর হচ্ছে আমাদের 301 থেকে চলে আসছে, 301 থেকে আর আসবে না আপনাদের, ঠিক আছে? অর্থাৎ এখানের মধ্যে বলা হচ্ছে, যার মৃত্যু অবশ্য ছিল, যার প্রতি মৃত্যু সংগঠনের লক্ষ্য ছিল, তাকে ব্যতীত অন্য ব্যক্তির মৃত্যু সংগঠন করা, ঠিক আছে? এটা হচ্ছে 301। এটা আমরা একদম না পড়ি, এটা যেহেতু চলে আসছে 5 নাম্বারের জন্য চলে আসছে, এগুলো আর না পড়ি। এরপর দেখেন সরাসরি আমরা চলে যাব 300 কত, 302 এর মধ্যে হচ্ছে আপনার মৃত্যুদণ্ডের শাস্তি, অর্থাৎ খুনের শাস্তি, মৃত্যুদণ্ড বলতেছি খুনের। এরপর 304 এর মধ্যে বলা হচ্ছে কি, কালপেবল হোমিসাইডের শাস্তি। তো এখানের মধ্যে আপনাকে একটা জিনিস দেখতে হবে, 304 এর মধ্যে আপনার দুটো গ্রাউন্ড আছে। কি আছে? দুটো গ্রাউন্ড। দুটো গ্রাউন্ডের মধ্যে আপনাকে দেখতে হবে প্রথমটা কি, পরেরটা কি। প্রথমটা হচ্ছে জেনে শুনে কালপেবল হোমিসাইড, তার মানে এই যে গর্তের মধ্যে পড়ে সে মারা যেতে পারে বলে যে সে জানতো, যদিও সেখানে প্রবাবিলিটি ছিল, এই গর্তের মধ্যে পড়ে, তাহলে সে কি করেছে? কালপেবল হোমিসাইডের অপরাধ করেছে, নিন্দনীয় নরহত্যার অপরাধ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই নিন্দনীয় নরহত্যার শাস্তির মধ্যে তো দুটো গ্রাউন্ড আছে, মানে দুটো প্যারা আছে, একটা প্রথম প্যারা, একটা দ্বিতীয় প্যারা। তো উনি কোন প্যারাতে শাস্তি পাবেন বলেন? এই যে শফিক ভাই এবং 1 নং ব্যতিক্রম, ব্যতিক্রম পড়বেন না স্যার, এটা হচ্ছে রিটেন, এখানে দরকার নাই, প্রিলিতে এটা এখান থেকে আসবে না, ওকে? এত ডিপলি রিটেন আসবে এটা। তো শফিক ভাই ঠিক আছে? হাবিবুর রহমান ভাই 18+ এমন ব্যক্তি, আচ্ছা। কি প্রশ্ন করছি এটা বুঝছেন? তন্নি, বলছিলাম যে কি, এই যে গর্তের মধ্যে পড়ে যে মারা যাওয়ার কথা, সেখানে সে কিন্তু গর্তের মধ্যে পড়ে মারা গেছে, তাহলে সেই ক্ষেত্রে সে 304 ধারার
প্রথম প্যারাতে আসবে নাকি দ্বিতীয় প্যারাতে আসবে? কোথায় আসবে? অভিপ্রায় এবং অভিপ্রায় ছাড়া, আমি ওটা বলতেছি না আপনাদেরকে। জি স্যার, হ্যাঁ, অভিপ্রায় থাকলে 1 নং, আর অভিপ্রায় না থাকলে কত নাম্বার? হ্যাঁ, মাহমুদুল হাসান 1। তার মানে দেখেন, অভিপ্রায় না, সরাসরি সে নিশ্চিত, সে জানে এই গর্তের মধ্যে পড়ে তার মৃত্যু হতে পারে। তার মানে প্রথম প্যারা, যাবজ্জীবন 10 প্লাস ফাইন। ঠিক আছে? কিন্তু অনেক সময় এরকম হয় না, আমি এমন কাজটা করলাম, আমি জানতাম না যে সে মরে যাবে, তার কোনো অভিপ্রায় নাই, তার কোনো উদ্দেশ্যই নাই। ঠিক আছে? অথবা তার যে অস্ত্র ইউজ করেছে সেই অস্ত্রের কারণে, এই যে আর্মসের কারণে সে মারা নাও যেতে পারে, এরকম যদি হয়, তাহলে দ্বিতীয় প্যারাতে আসবে 10 বছর অথবা ফাইন। 10 বছর অথবা ফাইন। ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখবেন। অর্থাৎ এই কালপেবল হোমিসাইড লেখার সময় সেখানেও আপনাকে দেখতে হবে কোথায় পড়তেছে। শুধু কালপেবল হোমিসাইড হয়ে গেছে বলে 304 দ্বারা মেরে দিলেন, তা কিন্তু হবে না। অনেক সময় আপনাকে একটু প্যাচের মধ্যে ফেলতে পারে, দেখতে হবে প্রথম গ্রাউন্ডে পড়ছে নাকি দ্বিতীয় গ্রাউন্ডে পড়ছে। ঠিক আছে? ওকে, গেল গা। এখন আসি আমরা, তাহলে পড়ার সময় কিভাবে পড়বেন একটু দেখেন, মিলিয়ে নেন। 299, তারপর হচ্ছে 304, 308, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড, অর্থাৎ কোন কালপেবল হোমিসাইড সংগঠনের জন্য চেষ্টা করা। এটা পরীক্ষার জন্য দরকার নেই, আসবে না। গুরুত্বপূর্ণ যেগুলো, ওগুলো নয় আসে, এগুলো আসবে 304। তারপর মনে রাখবেন এইভাবে আর কি। এটা একটা চ্যাপ্টার। আবার এখানে আছে কি 300, 302 এবং 307। ঠিক আছে? আর আছে, তার মানে এখানে 3টা পাচ্ছি, আমরা এখানে 3টা পাচ্ছি। শেষ। এখন আসি, এই যে 302 পর্যন্ত আমরা পড়লাম, 307 কি? অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডার আমরা পড়ছিলাম, ওখানে মনে আছে যে 109 এর মধ্যে সহায়তার ক্ষেত্রে, অর্থাৎ অপরাধের চেষ্টার জন্য যদি কোনো ধরনের শাস্তির বিধান থাকে, আচ্ছা 109 না, 511-তে, অপরাধের চেষ্টার জন্য যদি কোনো শাস্তির বিধান থাকে তাহলে সেটা বরাবর পেয়ে যাবে। আর যদি চেষ্টার শাস্তি না থাকে তাহলে কোথায় চলে আসবে? 511-তে চলে আসবে। তাহলে এটার শাস্তির বিধান আছে কিনা? অ্যাটেম্প টু মার্ডার, খুন সংগঠনের চেষ্টা আছে। ঠিক আছে? এখন আসি, এখানের মধ্যে কিন্তু 3টা গ্রাউন্ড আছে। দেখেন এই 307 দ্বারাই, এটা অনেকে ভুলে যায়। 3টা গ্রাউন্ড, অর্থাৎ 3টা প্যারা আছে। এগুলো আবার 1 2 3 দিয়েন না, প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ, তৃতীয় অনুচ্ছেদ, অথবা আপনি 307-এর কথাগুলো লিখে বলতে পারেন। যেমন বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অ্যাটেম্প টু মার্ডারের মানে উদ্যোগ গ্রহণ করা হয়, চেষ্টা করা হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 10 বছর প্লাস ফাইন। কিন্তু ওই চেষ্টার ফলে তার সামান্যতম হলেও আঘাত হয়েছে, কি হয়েছে? আঘাত হয়েছে, তাহলে বলা হচ্ছে কি হবে? যাবজ্জীবন 10 প্লাস ফাইন। তার কাপড় ছিঁড়ে গেছে, এদিকে ছিলে গেছে, চামড়ায় আঘাত লাগছে, যেভাবে হোক তার অ্যাটেম্পটের কারণে ওই ব্যক্তি আঘাত পেয়েছে, তাহলে সেরকম যদি হয় কত বছর হবে? যাবজ্জীবন 10 প্লাস ফাইন। কিন্তু 307-এর লাস্ট যে প্যারাটা, চ্যাপ্টার অনুচ্ছেদটা, এখানে বলা আছে কি? তামান আলম তনি 307-এ, 307-এ, হ্যাঁ, এখানে বলা হচ্ছে, দেখেন, যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক, তার মানে তিনি অলরেডি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে গেছেন, হওয়ার পরে তিনি আবার অ্যাটেম্প টু মার্ডারের জন্য চেষ্টা করেছেন, শুধু চেষ্টা করেছেন না, তার ফলে আঘাত হয়েছে। ঠিক আছে? তার কান ফেটে গেছে, তার হাত কেটে গেছে, তার মানে এই যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তি কর্তৃক চেষ্টার ফলে ওই ব্যক্তির একটু হলো আঘাত হয়েছে, তখন এই ব্যক্তির সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া যাবে। ঠিক আছে? এই ব্যক্তির সরাসরি কি দেওয়া যাবে? ডেথ পেনাল্টি দেওয়া যাবে। এখানে কিন্তু 307-এর মধ্যে সেটাই বলা আছে। ঠিক আছে? হ্যাঁ, খুনের চেষ্টা করলে। এখন আসি আমরা, 307 তো গেল, এরপর হচ্ছে আমরা এক্সেপশন কিছু ধারা পড়বো। কিভাবে মনে রাখবো? 303, 305, 306, 309, 310 এবং 311 এই অধ্যায় থেকে। আচ্ছা বলেন তো, মানব জীবন ক্ষুণ্ণকারী অপরাধ সমূহ কোন অধ্যায়ে আলোচিত হয়েছে? বলেন, দ্রুত বলেন।
তাহলে খুনের চেষ্টা করলে 10 বছর, খুনের চেষ্টার ফলে আঘাতপ্রাপ্ত হলে যাবজ্জীবন বা 10 বছর, আর যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হলে কি হবে, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, মানে ডেথ পেনাল্টি দেওয়া যাবে। থ্যাংক ইউ ফাইজুন। দেখি বলেন কোন অধ্যায়ে আলোচিত হয়েছে এটা। এই একজন 14তম বলছেন, 14তম নাকি এটা? হ্যাঁ, দেখেন প্রত্যেকটা বিষয় দেখতে হবে আপনাদের। এরপরও যদি আপনারা ভুল করেন তাহলে আমি বলবো যে আসলে আপনারা এই সময়টুকু যে পাচ্ছেন অবহেলা করতেছেন বা পড়তেছেন না, তাহলে আমি মনে করবো যে আসলে আপনারা সামনে 2 বছর সময় দিলে আর পারবেন না। ঠিক আছে, এখন এমন ভাবে পড়বেন, খুঁটিনাটি কোথায় কি আছে সবগুলো দেখতে হবে, চোখে দেখতে হবে। অনেক সময় আমরা আমাদের চোখের মধ্যে সবকিছু আসে না যখন পড়তে বসি। যখন বারবার রিভিশন করবেন তখন কিন্তু চোখে পড়বে কোথার মধ্যে কি আছে সেটা। যেমন আজকে অনেকে একটা জিনিস ভুল করলেন, আমি বললাম যে কোনো অপরাধীকে আশ্রয় প্রদানের জন্য কোনো অপরাধীর কোনো সাক্ষ্য গোপনের ক্ষেত্রে নিম্নের কোন ব্যক্তি দায়ী হবে না। আপনারা অনেকে স্বামী স্ত্রী দাগায় দিলেন, জিনিসটা কি রাইট? এই যে প্রশ্নটা পড়বেন, আমি তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দিয়েছি যে সাক্ষ্য গোপনের ক্ষেত্রে নিচের কোন ব্যক্তিগণ দায়ী হবে না। তো এখানে আপনারা স্বামী স্ত্রী কেন দিলেন? সাক্ষ্য গোপনের ক্ষেত্রে কি স্বামী স্ত্রী আসে না? বলেন, হারবারিং অফেন্ডারের ক্ষেত্রে আসবে না, অপরাধীকে আশ্রয় দানের ক্ষেত্রে আসবে না, কিন্তু আমি বললাম এখানে সাক্ষ্য গোপনের ক্ষেত্রে। তো এটা তো ম্যাক্সিমামে ভুল করলেন, সবাই ভুল করছে, কয়েকজন ভুল করে নাই যে। তাহলে এই জিনিসটা তো ভালো করেন নাই। এই পড়াশোনা আগে ভালো করে পড়তে হবে। তাহলে এখানে আপনারা কি করলেন, স্বামী স্ত্রী দিয়ে দিচ্ছেন। এটা তো কোনোটি নয়, আনসার হবে কোনোটি নয়। ঠিক আছে, হারবারিং অফেন্ডারের ক্ষেত্রে স্বামী স্ত্রী, আর সাক্ষ্য গোপনের ক্ষেত্রে কেউ রেহাই পাবে না, সবাই চলে আসবে। হ্যাঁ, এটা বলতেছি রিজনা তামান্না। আমি দেখছি তো অনেকজনের ভুল হয়েছে, আমার 2টা ভুল হয়েছে তন্নি। তা এই জিনিসগুলা একটু করে ঘুরিয়ে দিই আর কি, মাঝে মধ্যে কয়েকটা প্রশ্ন আপনাদের এই যে সেন্স ঠিক মতো কাজ করে কিনা সেগুলো জানার জন্য। ওকে, একটাও হবে না। সামিয়া জামান রাইট, এখানে একজনেই 20-20 পেয়েছে, সেটা হচ্ছে সামিয়া জামান। অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমত সবাই পারবেন একইভাবে। আমি চাই যে আপনারা একটা কনসিস্টেন্সির মধ্যে থাকেন, একটা ধারাবাহিকতার মধ্যে থাকেন। আমার কথা হচ্ছে একদিনে যে আপনার 5 ঘন্টা পড়াশোনা করতে হবে, 4 ঘন্টা পড়তে হবে, এটা কোনো কথা না। ঠিক আছে, আপনার 1 ঘন্টা হলে আপনাকে সময় দিতে হবে, টেবিলে টাস্ক থাকতে হবে, আপনার যার সাথে গ্রুপে স্টাডি করেন তার সাথে গ্রুপে স্টাডি করতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আসি 303 এর মধ্যে বলা হচ্ছে কি, যে কোনো মার্ডার বাই লাইফ কনভিক্ট, অর্থাৎ ওখানে পড়ছিলাম আমরা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক কি করা, কোনো অ্যাটেম্পট টু মার্ডারের চেষ্টা করা, মানে খুনের চেষ্টা করা। আর এখানে হচ্ছে সরাসরি কি করে ফেলা, খুন করে ফেলা। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন করে ফেলা, শাস্তি কি, মৃত্যুদণ্ডের বিধান আছে। কিসের বিধান? অনলি মৃত্যুদণ্ড। তো এখন জিজ্ঞেস করা হয় এই যে পেনাল কোডের মধ্যে একমাত্র মৃত্যুদণ্ডের বিধান কোথায় আছে? এই 303 এর মধ্যে এখানে। আবার 307 এর লাস্ট প্যারাতেও মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে, এই কথাটা বলা আছে। ওকে, এখন আসি আমরা 305 এর মধ্যে। 305 এর মধ্যে আমরা মনে আছে কিনা জানি না, 109 এর ক্ষেত্রে পড়েছিলাম, কোন অপরাধের সহায়তার ক্ষেত্রে যদি কোনো স্পষ্ট বিধান থাকে তাহলে সেই অনুসারে শাস্তি পাবে, আর সহায়তার ফলে যদি ওই অপরাধের কোনো স্পষ্ট বিধান না থাকে তাহলে হবে কত, 109। তাহলে এখানে বলা হচ্ছে 305-এ যদি 18 বছরের নিম্নের কোনো বয়স্ক শিশুকে, মানে 18 বছরের নিম্নের কোনো শিশুকে, অথবা বলা হচ্ছে কোন ধরনের, এই যে এখানে আছে কি, উন্মাদ, পাগল, জড়বুদ্ধি, সবগুলো কিন্তু এই 305-এর মধ্যে আছে। এরা কিন্তু কোনো কাজের ধরন বা প্রকৃতি বুঝতে পারে না। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে 18 বছরের নিচের কোন শিশুকে যদি কেউ মৃত্যু সংগঠন করতে উৎসাহিত করে, প্ররোচনা দেয়, এর ফলে যদি সে মৃত্যু ঘটে ফেলে, অর্থাৎ সে যদি মারা যায়, তাহলে বলা হচ্ছে ওই ব্যক্তির শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 10 বছর প্লাস ফাইন। ঠিক আছে, এখানে মৃত্যুদণ্ডের বিধান কেন? কারণ এর বয়স হচ্ছে 18 বছরের নিচে, এবং সে উন্মাদ, সে পাগল, সে জড়বুদ্ধি, এই কারণে। ঠিক আছে, এখন আসি 306-এ কি, 305-এর সাথে 6-এর একটা মিল আছে। 305 আর 6 একসাথে পড়বেন। এখানে বয়সের উল্লেখ আছে, এখানে কোনো বয়সের উল্লেখ নেই।
তার মানে 18 বছরের নিচে হলে 305, আর 18 বছরের বেশি হলে 306। বুঝতে পারছি? তাই এখানে কিন্তু শাস্তিও কম, 10 বছর প্লাস ফাইন, 10 বছর প্লাস ফাইন। হ্যাঁ, তোফায়েল আহমেদ 303, 303 রাইট, 307 মে। ওকে, তাহলে দেখেন এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। 306 এবং 5-এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি নিয়ে? আপনার বয়স নিয়ে। এখানে 18 বছরের নিচে, এখানে 18 বছরের ঊর্ধ্বে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু যে কোনো ব্যক্তির ক্ষেত্রে হলে কারা বাদ যাবে? 305-এর মধ্যে যারা আছে তারা বাদ যাবে। ঠিক আছে? তার মানে সুস্থ সবল বয়স্ক বয়প্রাপ্ত ব্যক্তি সবগুলো কোথায় আসবে? 306-এ। আর পাগল শিশু আসবে 305-এ। আর এখানে শাস্তি মৃত্যুদণ্ডে আছে, যাবজ্জীবন আছে, এখানে শুধুমাত্র 10 বছর, শেষ। এরপর বলা হচ্ছে 309। 309-এর মধ্যে কি আছে? যে অ্যাটেম্প টু সুইসাইড বলা হচ্ছে। একটা গতবার জুডিশিয়ারিতে একটা প্রশ্ন দিছে, মানে কি করতে গেলে তো ফেসে গেলেন, মানে মরতে গেলে তো ফেসে গেলেন, বেঁচে গেলে তো না না না, প্রশ্নটা ছিল এভাবে, মানে কথাটা হচ্ছে এরকম, আপনি করতে গেলে হয়ে গেলে, কাজটা হয়ে গেলে কোনো অপরাধ নয়, কিন্তু যদি কোনো কারণে বেঁচে যান তাহলে আপনি ফেসে গেলেন। এরকম একটা প্রশ্ন জুডিশিয়ারিতে আসছে এবারে। ঠিক আছে, প্রশ্নটা খুব সুন্দর করে দিয়েছে। ওকে, দূর এই মুহূর্তে আসতেছে না এটা, মানে অপরাধটা করতে গেলে কেউ দেখেছেন জুডিশিয়ারির প্রশ্নটা? অর্থাৎ এখান থেকে এই যে বেঁচে গেলে শান্তি শাস্তি, তার মানে আপনি মরে গেলে তো বেঁচে গেলেন, এই ভেবে ভেবে, ঠিক আছে, মরে গেলে তো বেঁচে গেলেন, কিন্তু বেঁচে গেলে কি শাস্তি, এই ধরনের। এটা হচ্ছে 309-এর মধ্যে। সাধারণত এখান থেকে প্রশ্ন আসে না, খুব রেয়ার। এগুলো হচ্ছে আপনার একদম পরিচিত হয়ে গেছে। আমরাও আগে ধাঁধা বলতাম, দেখি বলেন তো কোন অপরাধটা করতে গেলে অপরাধ, করে ফেললে অপরাধ নয়, কোন কাজটা, এরকম আমরা ধাঁধা বলতাম। মরে গেলে তো বেঁচে গেলেন, বেঁচে গেলে তো ফেসে গেলেন। তোফায়েল আহমেদ শফিক এভাবেই আসছে প্রশ্নটা, মানে মরে গেলে তো বেঁচে গেলেন, আর বেঁচে গেলে তো ফেসে গেলেন, এটা ব্যাখ্যা করুন, এভাবে আসছে। তার মানে 309 ধারা থেকে আসছে এটা। ওকে, এরপর হচ্ছে 310। এইবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 309 না, এটা হচ্ছে 310 থেকে। 310-এর মধ্যে আমরা কি পড়বো? ঠক বা থাক। ঠিক আছে, বাংলাতে বলা হয় ঠক, ইংলিশে বলা হয় কি থাক। অনেকে বলে না থাক লাইফ, আসলে থাক লাইফ ডেঞ্জারাস একটা কথা, ঠক লাইফ। ঠিক আছে, ঠক। তো এই ঠক মানে কি? যখন বলা হচ্ছে এক বা একাধিক ব্যক্তি, এক বা একাধিক ব্যক্তি, একজনেও ঠক হতে পারে, একের অধিকও ঠক হতে পারে। তার মানে এখানের উপাদানগুলো যদি আমরা পড়ি, এক বা একাধিক ব্যক্তি যদি কোনো ধরনের কি করে, খুন করে বা খুন সহকারে কোনো দস্যুতা সংগঠন করে, তাহলে গেল দুইটা। আরেকটা বলা হচ্ছে কোনো শিশু অপহরণের মতো কাজ করে, তাহলে কি কি পাচ্ছি এখানে? খুনের উপাদান পাচ্ছি, দস্যুতার পাচ্ছি, আবার বলা হচ্ছে অপহরণ বা শিশু অপহরণের কথা পাচ্ছি। তাহলে যারা ঠক বা থাকের মধ্যে জয়েন করে, তাহলে তারা কি কি কাজ করে? খুনের কাজ করে, দস্যুতার কাজ করে, অপহরণের কাজ করে। আপনার এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এই প্রত্যেকটা উপাদান, এক বা একাধিক, 310 দ্বারাই কি ঠক সম্পর্কে বলছে, এগুলো যাতে ভুল না হয়। দেখেন আপনারা অনেকেই 310 ঠকটা পারবেন, এক বা একাধিকও পারবেন, কিন্তু অপরাধের ক্ষেত্রে গোলায় ফেলবেন। আসলে কিসের অপরাধ বলেছেন? শিশু অপহরণ, দস্যুতা, আবার খুন সহকারে দস্যুতা, ঠিক আছে, বা খুন সহকারে দস্যুতা, এই অপরাধগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে পরীক্ষার হলে। বুঝতে পারছি? ওকে, এখন আসি আমরা 310-এর মধ্যে তো ঠগের ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছে, 310-এর মধ্যে আপনার ডেফিনেশন দিয়েছে, কিন্তু শাস্তি কোথায়? শাস্তি হচ্ছে আপনার 311 ধারাতে। 311 ধারাতে বলা হচ্ছে ঠগের একমাত্র শাস্তি কি? এই যে আমরা বলি না দণ্ডবিধিতে কোন জায়গায় একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, 303-এর মধ্যে এবং 307-এর লাস্ট প্যারাতে, এভাবে বলি না। এখন যদি বলি দণ্ডবিধিতে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড কোথায় আছে, তাহলে আপনাকে বলতে হবে 311-তে যাবজ্জীবন কারাদণ্ড এবং কি ফাইন। সরি, দেখেন
এখানে যদি এখানে যদি অর্থাৎ ঠক করেছে বলে প্রমাণিত হয় বা ঠকের সদস্য হয়, তাহলে বলা হচ্ছে তাকে একমাত্র একটাই শাস্তি দিবে, সেটা হচ্ছে কি যাবজ্জীবন। তার মানে এখানে আদালতের যে ডিসক্রিশনারি পাওয়ার আছে, আদালতের যে স্বেচ্ছাধীন ক্ষমতা আছে, সেটা প্রয়োগ করার সুযোগ নাই। অর্থাৎ কোন অপরাধীকে যদি আদালত কম শাস্তি দিতে চায়, দিতে পারবে? পারবে না। যেখানে দেখেন মৃত্যুদণ্ড আছে, যেখানে যাবজ্জীবন আছে, অথবা 10 বছর আছে প্লাস ফাইন আছে, তাহলে এখানে কিন্তু আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার অনুযায়ী যে কোনো একটা দিতে পারে না? মৃত্যুদণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ড না দিলে যাবজ্জীবন দিতে পারে, যাবজ্জীবন না দিলে অনধিক 10 বছর দিতে পারে, 10 বছরের জায়গায় একদিনও দিতে পারে। এটা আদালতের উপর ডিপেন্ড করে, মানে গ্র্যাভিটি অফ অফেন্স, অপরাধের মাত্রার উপর ডিপেন্ড করে, ঠিক কিনা? কিন্তু এই 311 ধারায় কোন ধরনের ডিসক্রিশনারি অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে? কারণ তার সামনে যদি এই ঠক করেছে বলে প্রমাণিত হয়, এই ঠকের শাস্তি দিতে হবে তাকে যাবজ্জীবন, নো আর কোনো ধরনের শাস্তি দিতে পারবে না, ঠিক আছে? এইটাই 311 ধারা। তো আমরা বলতে বলতে আমাদের সেশনটা শেষ হয়ে গেল 311 ধারা পর্যন্ত, ঠিক আছে? বরাবর 1 ঘন্টা 30 মিনিট, মানে 31 মিনিট এদিক ওদিক, আর বেশি আমরা না আগাই। এখন কথা হচ্ছে এই যে চ্যাপ্টার ওয়াইজ আমরা যাচ্ছি, আপনিও চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করবেন, ঠিক আছে? আপনিও রিভিশন করবেন এইভাবে। এখন কথা হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন, আপনি পড়তেছেন, আপনি ভুলে যাচ্ছেন। এই ভুলে যাওয়ার কারণ কি? আপনি 3 দিন পর পর 2 দিন পর পর আবার রিভিশন করেন, আপনি যে জিনিসটা পারেন ওটা ফেলে রাখেন। আপনি দেখেন একটা বিষয় 302 এর শাস্তি আপনি পারেন, আপনার আর পড়তে হবে না, একদম পরীক্ষা বন্ধ আর পড়বেন না। কিন্তু আপনি ভুলে যান হচ্ছে 307 ধারার মধ্যে 3টা অপরাধ আছে, শাস্তি আছে, এই জিনিসগুলো আমি ভুলে যাই। এবং 304 ধারার মধ্যে কালপেবল হোমিসাইডের 2টি শাস্তি আছে, আমি ভুলে যাই। আমাকে এগুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে 305 এবং 6 ধারার মধ্যে মূল পার্থক্যটা মনে রাখলেই আপনার দুটো শাস্তি এমনি মনে রাখা যায়। তাহলে মনে রাখার একমাত্র ওষুধ হচ্ছে 2 দিন পর 3 দিন পর রিভিশন করা, রিপিটিশন, রিভিশন, এর বাইরে আর কোনো ওষুধ নাই, ঠিক আছে? আর মাঝখানে আমরা টুকটাক কি দিতে পারবো, আমরা জাস্ট কোড দিতে পারবো, কোডগুলা মনে রাখবেন, ছোট ছোট কোডগুলা, আর সবকিছু তো আর কোড খাটে না, ঠিক আছে? তো আজকে আমাদের তাহলে এতটুক থাক, আগামীকালকে আমাদের পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এখন আজকে দেখবো আমি কারা কারা আসলে জয়েন করেছেন এবং পরীক্ষা দিয়েছেন। পরীক্ষাগুলো দিবেন, পরীক্ষাগুলো দিলে অন্তত পক্ষে আপনার কিছুটা হলেও জানা হবে। এই জিনিসটা আপনারা বুঝতেছেন না, ঠিক আছে? স্যার সিপিসি এবং সিআরপিসি ডেইলি টাচে না করলে ভুলে যায়। হ্যাঁ, এগুলো ডেইলি টাচ করতে হবে। সিআরপিসি, সিপিসি, পেনাল কোড, এই 3টা আইন আপনার কিছুদিন পর পর রিভিশনের মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবেন, ঠিক আছে? যাই হোক, অনেক ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট সেকশন। হ্যাঁ, আজকের এই সেকশনটা, অর্থাৎ যেমন দেখেন আমরা বলি না কিছু সেকশনগুলো টোটালি আমরা অ্যাভয়েড করার জন্য বলি, কিন্তু 299 থেকে এই 311 ধারার মধ্যে আপনি 2টা অথবা একটা এমসিকিউ পেয়ে গেছেন পরীক্ষায়, সর্বোচ্চ 2টা পাওয়ার সম্ভাবনা বেশি, 2টা থেকে বেশি, কিন্তু একটা তো আসবেই, মাস্ট, শিওর, একদম শিওর। তাহলে আপনি এই সেকশনগুলো কেন আপনি অ্যাভয়েড করবেন? যেখান থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলা, সেই ধারাগুলা অ্যাভয়েড করার কোনো সুযোগ কি আপনার আছে? নাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আগামীকালকে দেখা হবে। যদি আজকে একটু সর্দির কারণে ক্লাসটা ভালোভাবে কন্ডাক্ট, মানে জানি না আজকে কতটুকু বুঝতে পেরেছেন। গলার অবস্থা এবং নাকের অবস্থা দুইটাই খারাপ, কিন্তু না, আমি বলছি কোনো ক্লাস গ্যাপ দেওয়া যাবে না, আপনাদেরও একটু টেবিলে সময় দিতে হবে প্লিজ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, সালামু আলাইকুম।